সন্ধ্যার আজান পড়েছে মাত্রই। রাজশাহী হতে দুদিনের ব্যবসায়িক ভ্রমণ শেষ করে ফিরছে তন্ময়। গাড়িটা এখনো মাঝ রাস্তায়। বাড়িতে পৌঁছাতে এখনো 30 মিনিটের পথ বাকি। তার ম্যানেজার সুমন নিস্তব্ধতা বজায় রেখে ড্রাইভ করছে। ওপরে বিদ্যমান কার মিররে ক্ষণে ক্ষণে আর চোখে এক পলক তন্ময়কে দেখে নিচ্ছে। গলাটা ভিজিয়ে নীরবতা ভেঙে সুমন থতমত ও কণ্ঠে আওড়ায়, স্যার, আমার কি যেতে হবে আপনার সাথে? না গেলে হয় না। জানেনই তো, বড় স্যার আমায় দু চোখে দেখতে পারেন না, কটমট করে চেয়ে থাকেন। পারলে আমার গলা কেটে তরল রক্ত পান করতেন। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। এতটুকু বলেই থামে সে। বাকিটুকু মনের কথা মনের মধ্যেই আওড়ে বসে। আবার আপনার জন্যই আমার জানটা কবজ হওয়ার রাস্তায় পড়ে আছে। কোন দুঃখী কপাল নিয়ে যে আপনার বিবাহ দিনে ছিলাম, না থাকতে পারতাম না, আজ এই জ্বালা বয়ে বেড়াতাম। তন্ময় মৃদু হাসে, ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়। সুমনের ব্যস্ত মুখমণ্ডল দেখে এক নজর পুনরায় ল্যাপটপে স্ক্রিনে দৃষ্টি রাখে। কিবোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত থেকেই বলে, আচ্ছা যেও না, ইউ ওয়ার্ক হার্ড, থ্যাংক ইউ, কাল ছুটি নাও। সুমনের চোখ মুখ জলজল করে ওঠে, চোখ দুটোতে নক্ষত্র ঘুরে ফিরে। গদগদ ভাব কণ্ঠে উপচে পড়ে। ধন্যবাদ স্যার। মেসেজ টোনের ধ্বনিতে সেলফোনটা হাতে তুলে নেয় তন্ময়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সহস্র আনরিড মেসেজেস। বন্ধু বান্ধবদের সিলেট ট্যুরের প্রতি আশ্চর্যজনক আগ্রহ জন্মেছে এবারে। ওদের মধ্যে এতটা আগ্রহ, উন্মাদনা, উত্তেজনা এই প্রথম দেখছে তন্ময়। পূর্বেও সবাই মিলে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছে, প্রফুল্ল হৃদয় উপভোগ করেছে এক একটি মুহূর্ত। তবে এমন আগ্রহ বোধে ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতন অবস্থা পূর্বে তো ঘটেনি। ইতিমধ্যে আবহাওয়ার আগাম হাবভাবে গবেষণা শুরু করেছে এক একজন। আবহাওয়ার গুঞ্জন উপলব্ধি করে দিন তারিখ এবং সময় নির্ধারণ করতে শুরু করেছে। মাহিন সন্ধ্যার পর পর কল করেছে 4 বার। তন্ময় ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। এ যাত্রায় কল ব্যাক করলো। মাহিন ধরেছে তৎক্ষণাৎ। ফোনের ওপাশ হতে বেশ কয়েকটি দুষ্টু কণ্ঠস্বর ভেসে আসছে, সবগুলো বদমাইশ একসাথে নির্ঘাত। তন্ময়ের আন্দাজ সঠিক করে রিহান উচ্চ গলায় বলে উঠল, বিবাহিত ব্যাচেলার শাহজাহান তন্ময় চাচা, আপনি কোথায়? আপনার মুখটা আমাদের একটু দর্শন করিয়ে যান প্লিজ। আপনার চেহারা না দেখে এক গ্লাস পানি গেলা সম্ভব হচ্ছে না। তৃষ্ণা আর ধুকপুক করছে বুক, ঈষিত কাঁপছে। রিহানের বাক্যগুলোর পূর্ণতা মিলল না। মাহিন ঠাট্টা সুরে ওকে মাঝপথে থামিয়ে শুধালো, আপনার ঈশ্বর যা কাঁপছে সেটি সম্পর্কে জানতে আমরা আগ্রহ বোধ করছি না। রিহানের মুখ জুড়ে মেঘ ঘনিয়ে এলো। থেমে যাবার পাত্র সে নয়। মুহূর্তে পাল্টা আক্রমণীয় গলায় জবাবে বলে বসলো, আমার কি কাঁপছে সেটি জানতে তুই আগ্রহ বোধ করবি কেন? সালা, তুই কি গে নই বলেই শুনতে চাচ্ছি না। রিহানের জবাব শোনার মতো মস্তিষ্ক তন্ময়ের আপাতত নেই। সে লং জার্নি করে ফিরছে কেবলই, প্রচন্ড টায়ার্ড। শরীরে এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ ম্যাচ করছে। বন্ধুদের ঝগড়া শোনার মেজাজ এখন নেই। সে ধীরে সুস্থে বিনয়ী গলায় বলে, স্টুপিড কাছে কথা বল, কল কেটে দেবো। ঝগড়া থামলো বুঝি? ক্ষণিকের জন্য থেমেছিল সত্যি। পর মুহূর্তে নিম্নস্বরে রসিকতা শুরু হলো। শুনশান নীরবতায় দুষ্টু গলায় মাহিন প্রশ্ন করলো, বাসায় ফিরিসনি এখনো? এর জন্যই ফায়ার হয়ে আছিস? বইয়ের থোবরা দেখা না অবধি তোর মুখ দিয়ে ভালো কথা আসবে না। রাতে কল দিব তাহলে, রাখি এখন। ফোন পাশে রেখে পুনরায় ল্যাপটপে মনোযোগী হতে চাইল তন্ময়। পারল কই, বন্ধুদের কথা মিথ্যে নয়। অরুকে দেখছে না 24 ঘন্টা পেরোচ্ছে। এর জন্যেও বোধহয় তার হাসপাস লাগছে। অস্থির হয়ে আছে বুকের ভেতরটা। তৃষ্ণায় যেমনটা মানুষ ছটফট করে ঠিক তেমন ভাবেই তার হৃদয় ছটফটিয়ে চলেছে। চোখ জোড়া বুজে সিটে এলিয়ে দিল মাথাটা। সে বাসায় বলেনি আজ ফিরছে। অরু আজ সন্ধ্যায়ও কল করে বারংবার শুধাচ্ছিল কবে ফিরবে সে, আর কতদিন থাকবে। তন্ময় এড়িয়ে গিয়েছে প্রশ্নগুলো। ওকে সারপ্রাইজ করা যাবে বেশ। মোস্তফা সাহেব সংবাদপত্র পড়ছিলেন লিভিং রুমে সোফায় বসে। পাশেই আনোয়ার সাহেব বসা, টেলিভিশনের খবর দেখছেন। ওহি সাহেব ভাঙাচোরা রেডিওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তন্ময় সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলো। ছেলেকে দেখে মোস্তফা সাহেব সংবাদপত্র ভাঁজ করে টি টেবিলে রেখে দিলেন। গলা উঁচিয়ে ডাকেন স্ত্রীকে, এই যে তোমার রাজপুত্র এসেছে, খাবার বাড়ো। জবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। ছেলেকে দেখে চোখ ছোট ছোট করে ফেলেন। কণ্ঠে বিষাদ নিয়ে সুধান, দুদিনে কেমন শুকিয়ে গেছিস বাবা, ঠিকভাবে খাওয়া দাওয়া করিস নি। ফ্রেশ হয়ে নিচে নাম, খাবার বাড়ছি আমি। আজ আসবি জানালে তোর পছন্দের কিছু রান্না করতাম। মোস্তফা সাহেব একমত হলেন, মাথা দোলালেন দুবার, ঘুরিয়ে ফিরিয়ে ছেলেকে পর্যবেক্ষণ করে। সকালেও কল করলাম, কবে ফিরবে জবাব দিল?
তন্ময় দুপাশে মাথা দুলিয়ে মৃদু হেসে সিঁড়ি ধরে। অরুটা কোথায়? কণ্ঠ শুনেও নিচে নামছে না যে, কি ব্যাপার? এই অবেলায় ঘুমাচ্ছে নাকি? ব্রিফকেস হাতে দোতলায় উঠে আসে। অরুর রুম বরাবর আসতেই এক মুহূর্তের জন্য থামে। পা জোড়া, দরজা চাপানো, নিশ্চয়ই ঘুমোচ্ছে। এটা ঘুমানোর সময়? এখন ঘুমাবে পড়ে পড়ে, আর রাতে সজাগ থাকবে শেয়ালের মতো। তন্ময় পদচারণের ধ্বনি তুলল ও বড় চালাক চতুর ভঙ্গিতে। তার পাশের রুমটির দরজাটাও শব্দ করেই খুলল। তৎক্ষণাৎ অরুর রুমের চাপানো দরজাটা খুলে যায়। ফুলো ফুলো ঘুম কাতুরে নয়ন যুগল দিয়ে অরু হুড়মুড়িয়ে বেরিয়ে আসে। পায়ে জুতো নেই, এলোমেলো চুলগুলোর দুর্দশা হয়ে আছে, ওনার করুণ অবস্থা। তন্ময়কে দেখেই অবাক হয়ে চেয়ে রয়। বড়বড় কি নিদারুণ অনন্দনীয় আশ্চর্যতা ঘিরে বসেছে ওর ওই চোখ জোড়াতে। পাতলা ওষ্ঠদয়ে দীর্ঘ হাসির বিচরণ খেলে যায়। তখন প্রশ্ন করলাম কখন ফিরবেন, উত্তর দিলেন না কেন? আজই ফিরবো তাই। অরু ঠোঁট ফোলালো, অভিমানী গলায় আওড়ালো। আমি অপেক্ষায় ছিলাম তো। তন্ময় শুনল, কান শীতল অনুভব করলো। অনুভূতির স্রোত বইল হৃদয় জুড়ে, শান্ত হলো বক্ষপিঞ্জর। তৃষ্ণার্ত মন যেন জল পেল মুহূর্তেই। মরুভূমির মতো নিষ্প্রাণ ছটফটিয়ে চলা হৃদয় বায়ু বাতাস পেয়ে শান্ত স্থির হয়ে এলো। গভীর গলায় স্বতঃস্ফূর্ততা। হাসবো না, ঘটলাম তো। অরু থামল না, চিন্তিত মুখে এগিয়ে এসে ক্লান্ত তন্ময়ের মুখমণ্ডল নিকট হতে দেখে প্রশ্ন করলো। খুব টায়ার্ড লাগছে? তন্ময়ের কাঠখড়ি হৃদয় কথা বলতে জানলে এতক্ষণে জবাব দিয়ে বসতো ঠিক এই বলে। তোকে দেখতে পেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল, একদম ম্যাজিকের মতো। আচ্ছা, তুই কি ম্যাজিশিয়ান আরু? আমার পার্সোনাল ম্যাজিশিয়ান, যাকে দেখলেই আমার সব রকমের অসুখ দূর হয়ে যায়, যার কণ্ঠে সব রকমের বিশদ ভ্যানিশ হয়ে রয়। কি বিচিত্রময় আর আশ্চর্য ব্যাপার, তাই না? অর্ধখণ্ডিত জল জ্বলন্ত চাঁদটি সুদূর আসমানে বসেছে। চাঁদের চারিপাশ জুড়ে ছোট বড় অজস্র নক্ষত্র। আবহাওয়া নাতিশীতোষ্ণ, মৃদু ঠান্ডা হাওয়ার এসে আরাম করেই গাটা ছুঁয়ে যাচ্ছে। মাত্র এই গোসল সেরে বারান্দায় এসে দাঁড়িয়েছে তন্ময়। এত দূরের রাস্তা পেরিয়ে বাসায় ফিরে সর্বপ্রথম গোসল নেওয়াটা বাধ্যতামূলকই বটে। এভাবেও নিজের বাড়িটাই তার কাছে স্বস্তির শান্তির জায়গা। দুদিন ধরে হোটেলে থেকে বিষাক্ততায় জর্জরিত তার অন্তর। ব্যবসায়িক কাজকর্মে বেরোলে ঠিকঠাক খাওয়া দাওয়াটুকুও হয় না। তার উপর আবার এবারে বন্ধু বান্ধবদের একের পর এক কল, মেসেজেস তো আছে। নিজেরা মিলে ট্যুর প্ল্যান কর, তা না করে তাকে বারংবার বিরক্ত করে যাচ্ছে সমানতালে। ওদের একটাই আবদার, অরুকে সঙ্গে নিতে হবে। অরুকে না নিলে নাকি এত বছরের বন্ধুত্বের ইতি ঘটবে। আরে ভারী আশ্চর্যজনক তো, ওদের বন্ধু সে নাকি অরু? তন্ময় ওদের কাণ্ড কারখানা দেখে বিস্মিত না হয়ে পারছে না। এত পৈশাচিক উত্তেজনা, আগ্রহবোধ ঠিক কই থেকে আসছে ওদের সে জানে না। ওদের এত ব্যাকুলতা, আকুলতা তার ঠিকঠাক হজম হচ্ছে না। কোথাও কিছু একটা ঝোল ওরা পাকাচ্ছে, এই বিষয়ে শতভাগ নিশ্চিত সে। বন্ধুদের ক্ষেত্রে তার সিক্স সেন্স কখনোই ভুল হয়নি। আর এদিকে আরেক মাথা যন্ত্রণাদায়ক ব্যাপার স্যাপার হচ্ছে অরু। ব্যবসায়িক ট্যুরে গিয়ে ভীষণ ব্যস্ত ছিল সে, অরুকে সময় দিতে পারেনি। ভালোভাবে ফোনে কথাবার্তাটুকুও হয়নি। চোখ মুখ বন্ধ করে 3 দিনের কাজ 2 দিনে করে ফিরেছে বলেই এই দুর্গতি তার। তবে কি লাভ হলো? যার জন্য সে করল চুরি, সেই অভিমানী নারী বলছে সে চোর। এত তাড়াহুড়োয়, এতটা ডেসপারেটলি সে কার জন্য বাড়ি ফিরেছে সেটা বুঝলে কি আর অভিমান ধরে পালাই পালাই করে? এই যে সে বাসায় এসেও পরিপূর্ণ নজরে দেখতে পেল না মহারানী ভিক্টোরিয়াকে। অভিমান করে তার সামনেই আসছে না। এমন করলে কি করে হয়? এই যে সে নিশাচর প্রাণীর মতো ছটফট করে মরছে, অরু কি তা বুঝে? আশ্চর্যজনক হলেও সত্য যে আজকাল তার রাতে ভালো ঘুম হয় না। ঘুমের পেছনে খরচ করা ক্ষুদ্র প্রচেষ্টা বিফলতায় নাম লেখালে সে আলগোছে মাঝরাতেই ল্যাপটপের সম্মুখে বসে পড়ে কাজ করতে। মাইন্ড ডাইভার্ট করার জন্য সামান্য চেষ্টা, তবে আজ কাজেও মন বসাতে পারছে না, তার দ্বারা হচ্ছেই না। তীব্রতর শূন্যতায় বক্ষস্থল জুড়ে বিদ্রোহ চলছে। গভীর রাতের প্রহর জানান দিচ্ছে কিছু একটা তার কাছে নেই। যা থাকবার কথা ছিল, কি নেই, কি থাকার কথা ছিল? এই প্রশ্ন দুটোর জবাব সে জানে বলেই কুণ্ঠিত। অরুটার ক্ষেত্রে বড্ড ভীত সে। সাহসী সে বরাবরই তুচ্ছাতি তুচ্ছ সামনে। যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে 2 বার তাকে ভাবতে হয়, সহস্রবার নিজেকে সংবরণ করতে হয়। তবে আজকাল আর নিজেকে সামাল দিতে ইচ্ছে হয় না। বারংবার ভেবে সিদ্ধান্ত নেয়, ধৈর্যতে কুলায় না। ভেতরে পৈশাচিক আত্মাটা তার নিশাচরী হৃদয়কে বিদ্রুপ স্বরে বলে ওঠে এ সময়। এত এত অপেক্ষা কেন? তবে কিসের জন্য? ভেঙে ফেলো ধৈর্য। যা তুমি চাও তা তো কাছেই, ঠিক তোমার পাশেই, তোমার অপেক্ষায়। যাও, ছিনিয়ে নাও, আদায় করে নাও। সিলমোহর দেওয়া ওই নারী তো তোমারই। তন্ময় বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করে। এসি বন্ধ, সিলিং ফ্যান চলছে, বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ইজি চেয়ারে
বসলো হেলান দিয়ে, একটা সিগারেট ধরালো। সিগারেট সে একান্তভাবে খুব একটা খায় না, হঠাৎ করেই বন্ধু বান্ধবদের পাল্লাতে পড়ে খায়। তবে আজকাল একাই দু একটা খাচ্ছে অতিষ্ঠ হয়ে। চোখ দুটো বুজে ইজি চেয়ারে হেলান দিল। অদেখা কি হিসেব নিকেশ করছে মস্তিষ্ক তাও সে বুঝতে পারল না, সব শূন্য। চোখ দুটো খুলে দেখলো সামনে ল্যাপটপ, গুরুত্বপূর্ণ একটা কাজ স্ক্রিনে। সেটি পড়ার ক্ষুদ্র চেষ্টা করলো এই যাত্রায়। তবে বিফলে গেল চেষ্টা, কনসেন্ট্রেশন নেই। মিনিট খানেকের মধ্যে চোয়াল শক্ত করে হঠাৎ করে সজোরে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। অধৈর্য দৃষ্টি দেয়াল ঘড়িতে ফেললো। 3টা নয়। তন্ময় ভাবে আর ভাবে, তবে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। সে যদি আজ এখন এই মুহূর্তে পা বাড়ায়, অরুটা এরপর থেকে আশকারা পেয়ে মাথায় চড়ে বসবে। বানরের মতন চুল টেনে মাথায় বসে ফুটবল খেলবে। নিজেকে আর দমিয়ে রাখবে না, ও তাকে পাগল করেই দম ফেলবে। জেনেও তন্ময় নিজে থেকেই পাগল হতে ইচ্ছুক। মন প্রাণ চাচ্ছে স্বেচ্ছায় পাগল হতে। মনস্থির হতেই তার মুষ্টিবদ্ধ হাত দুটো শান্ত হয়। ভারী কি পদক্ষেপের সহিত এগোয় দরজার দিকে। দরজাটা খোলাই ছিল, সে বেরিয়ে আসে। দরজাটা পুনরায় ভালোভাবে লাগিয়ে দেয়। অরুর রুমের দরজা সবসময় খোলা থাকে, আজও খোলা। তন্ময় ইতস্তত করে এক পলক, পর মুহূর্তে দরজাটা খুলে ভেতরে পা বাড়ায়। ভেতরে ঢুকে দরজাটা বিনা শব্দে লক করে দেয়। রুমটা প্রচণ্ড শীতল এবং বড্ড আঁধারে। এই মেয়ের বদভ্যাস এসির টেম্পারেচার কমিয়ে রাখা। ওকে সে বারংবার করে বলেছে 16-র নিচে যেতে না। কে শোনে কার কথা। তন্ময় বাতি জ্বালালো অনুমান ধরে। অরু বিছানায় আমোদে ঘুমাচ্ছে, একটা সাদা কম্বল গায়ে টানা বুক পর্যন্ত। পশ্চিম থেকে উত্তর দিকে ওর পাজোড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে, বার্ড নেস্টের মতন। মুখটা সামান্য হাঁ করে রেখেছে, খুব সুন্দর স্বপ্ন দেখছে হয়তোবা। মিটিমিটি হাসছে একটু পরপর। এই দৃশ্যে তন্ময়ের সুগভীর চোখ দুটো হেসে ওঠে, পাল্লা দিয়ে ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হয়। সে ধীর পায়ে এগোয় বিছানার দিকে। হঠাৎ করে চোখে পড়ে অরুর পিঠের নিচের টি শার্টটায়। কালো রঙের একটা টি শার্ট। টি শার্টটা অবশ্যই তার। কখন এনেছে কে জানে। তাকে এতই মিস করলে এমন আরামদায়ক ঘুম কিভাবে দিচ্ছে, হ্যাঁ? নাক টেনে মুখ খুলে হেসে হেসে দিবা স্বপ্ন দেখা হচ্ছে। অপদার্থ। তন্ময় বসলো ওর মাথার কাছটায়। মাথার বালিশটা দক্ষিণে পড়ে আছে। প্রায়শই সাবিহা রুবি বলতো অরুর ঘুমের নাজুক অবস্থা, ওর পাশে ঘুমানো অসম্ভব। আজ সে নিজেই চোখেই দেখলো মেয়েটার ঘুমের দুর্গতি কোন লেভেলে পৌঁছেছে। একা যতদিন আছে ঘুমোক শান্তি মতো। তন্ময়ের সাথে ঘুমালে ওর ঘুমের ব্যালেন্স ঠিক করিয়ে ছাড়বে, সারা রাত বুকের মধ্যে চেপে রাখবে। এখন ছুটাছুটি কিভাবে করবে তাই দেখবে। এই বেলায় হাত বাড়িয়ে ওর ফুলো ফুলো গালটা ছিল, ক্ষুদ্র শক্তি প্রয়োগ করে গাল টেনে ধরল। ওরু ঘুমের ঘোরেতেই গোঙালো, কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল। মাথাটা ঘুরিয়ে অন্য পাশ ফিরে গেল। তন্ময় হেসে ততক্ষণ ঝুঁকল ওর দিকে। ওর কানের কাছে চুলগুলো সরালো নরম হাতে, কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল। ডাকলো মৃদুস্বরে। আরু। তার ডাকের জবাব আসে না। নিস্তব্ধতা তখনও বিরাজমান। তখন পুরুষালী স্বরে ধ্বনি তুলে হাসে। তন্ময় পুরুষালী স্বরে ধ্বনি তুলে হাসে। গভীর নিদ্রায় মনোনিবেশ প্রেয়সীর গালে আঙ্গুল বোলাতে বোলাতে এক মনেই বলে, তুই না উঠলে বরং আমার জন্য মঙ্গল, বেঁচে যাবো। এ কথা বলেই মুখটা নামিয়ে চটপট কিছু চুমু বসায় অরু ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী জুড়ে। অরুর চোখের পাপড়ি যুগল কাঁপে সামান্য। পরপর চমকে কাঁচা ঘুম ভাঙা চোখ দুটো মেলে তাকায়। কয়েকবার সরলভাবে পলক ফেলে। চোখ দুটো আলস হইতে খানিকক্ষণ সময় নেয়। তন্ময়ের হাসি হাসি মুখটা স্পষ্ট হতে অরুর চেহারার রং দৃশ্যমান ভঙ্গিতে পাল্টে যায়। কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে। অবিশ্বাস্য চোখ দুটো পলক ফেলতেও দ্বিধা নিত যেন। তন্ময় ভ্রু তুলে শুধায়, তোর সুইট ঘুম ডিস্টার্ব করলাম? ওর নিভু নিভু চোখ দুটো উৎসুক হয়ে চেয়ে আছে, আকুলতা অধীর ব্যাকুলতা স্পষ্টত ওই দৃষ্টিতে। ওর ওই ব্যাকুল দৃষ্টি যেন তার নামে লেখা সর্বনাশী ভাতা। আশ্চর্য! তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ধকধক করলো কেন? ওরও এক ঝটকায় উঠে বসে যখন বুঝতে পারে সামনের ব্যক্তি স্বয়ং তার, তন্ময় ভয় ভ্রম নয়। পরপরই এক লাফে দুহাত বাড়িয়ে তন্ময়ের গলা জড়িয়ে ধরে। তন্ময় কিছুটা সময়ের জন্য হতবাক হলেও পর মুহূর্তে দুহাতে অরুকে জড়িয়ে নেয় বক্ষে। ডান হাতটা নিজের মতন অরুর মাথার পেছনটা বোলাতে থাকে আদরে ভঙ্গিতে। শান্তিতে চোখ বুজে আসে তার। সব রকম শূন্যতা ব্যাকুলতা উড়ে কই যেন পালিয়েছে। অরুর মিনমিনে কণ্ঠে অভিমান স্পষ্ট। ফিরে আমাকে একটা বড় খোঁজেননি? তন্ময়ের কণ্ঠ রাতের আধারের চেয়েও গভীর নিভু। খুঁজছি। মিথ্যে! আপনি আমার থেকে দূরে গেলেই তো বাঁচেন, সব বুঝি আমি। তন্ময় ওর অভিমানের সম্মুখে অসহায়। তুই কিছুই বুঝিস না। অরু এক প্রকার তন্ময়ের কোলে বসে, মাথাটা তন্ময়ের ঘাড়ে। এ যাত্রায় মাথা সরিয়ে নিয়ে মুখোমুখি হলো তন্ময়ের। ফোলা ফোলা লালচে চোখ দুটোতে যেন পৃথিবীর সব মায়া বিরাজ করছে। তন্ময় ডানে হাতের আঙ্গুল দিয়ে অরুর চোখ দুটো ছুঁয়ে দেয়। অরু অভিমানী গলায় প্রশ্ন করে, তাহলে বলুন, আমায় মিস করেছেন?
তন্ময় মৃদুস্বর খাদে নামিয়ে নির্নিমেষ চেয়ে বলে ওঠে। মুখে বলবো নাকি করে দেখাবো? অরু অবুজের মতন চেয়েছিল। আগামাথা বুঝবার পূর্বে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে গেল। নিজেকে আবিষ্কার করলো বিছানায়। ধাক্কাটা সামলে ওঠার আগে পরপর যা ঘটেছে তা দেখার মতো সাহস তার চোখ দুটোর হলো না। শক্ত করে বুঝে নিয়েছে আপন গতিতে। হাত দুটো তন্ময়ের গলা ছেড়ে কাঁধে শার্ট মুষ্টিবদ্ধ করে চেপে রেখেছে। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। তার ওষ্ঠদয় নিঠুরভাবে আক্রমণকারী, ঠোঁটজোড়া অধৈর্য, অবিন্যস্ত, ব্যাকুল। নিবিড়ভাবে ছুঁয়ে ক্ষান্ত নয়, হুটহাট কামড় বসিয়ে দিচ্ছে। কামড় দিয়ে পরপরই গভীর চুম্বনের স্পর্শে ব্যথাটুকু নিবারণ করছে, তার মস্তিষ্ক শূন্যে নিয়ে যাচ্ছে। তন্ময়ের সুঠম বেখেলি হাত দুটো স্থির নেই। চঞ্চল হাত দুটো অরুর পেটের দিকটা অশালীনভাবে ছুঁয়ে যাচ্ছে। নরম তুলতুলে পেটে তার থাবা যেন হিংস্র বাঘের ন্যায়। অরু সেই স্পর্শ থেকে পালাতে উদ্যত, মুচড়ে উঠে পালাতে চাওয়া ছোট্টখাটো দেহখানা তন্ময় নিজের মধ্যে জাপড়ে নিল। নিষ্ঠুরভাবে পালানোর সব সুযোগ বন্ধ করে দিল। এক দীর্ঘ চুমুর সমাপ্তি ঘটিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে এখন। অরুর বুকে উঠানামার গতি দ্রুত। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে এখনো। চুম্বিত লালিত ভেজা ঠোঁটে দৃষ্টি পড়তেই ফের চটপট চুমু খেলো তন্ময়। গভীর কণ্ঠখানা নেশাক্ত শোনালো। কতটা মিস করেছি বোঝা গেল? অরুর চোখ দুটো আরো কুচকে গেল, কাঁপলো ঠোঁট জোড়া। তন্ময় হাসে, লালচে ঠোঁট জোড়াতে বুড়ো আঙ্গুল ছুঁয়ে বলে, কথা যখন বলবি না তাহলে কথার কি দরকার? চলে যাচ্ছি। তন্ময় ভান ধরে ওঠার। মরার মতন পড়ে থাকা অরু মুহূর্তেই চমকে ওঠে। দু হাতে পুনরায় জড়িয়ে ধরে তন্ময়ের গলা, নিজের দিকে টেনে এনে বুকে মুখ লুকায়। লজ্জায় কুণ্ঠিত কণ্ঠে আওড়ায়, যাবেন না, গেলে আর কখনো কথা বলবো না। তন্ময় তাজ্জব হওয়ার বনিতা ধরে শুধায়। পারবি তুই? অরু নিরুত্তর, শুধু তার হাতে বাঁধন দৃঢ় হলো। মুখটা গম্ভীরভাবে বুকে ঠেকালো। তন্ময় ওকে বুকে নিয়ে শুয়ে পড়ল। কদিনের নির্ঘুম চোখজোড়া যেন ঘুমের সন্ধান খুঁজে পেল। মিনিটের মধ্যে গভীর ঘুমে বুধ হলো। অরু মাথাটা এক ফাঁকে উঁচিয়ে তাকালো, ফিসফিস করে ডাকলো, তন্ময় ভাই। ঘুমিয়েছে মানুষটা, কি ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। মায়ায় অরুর বুকের ভিতর স্রোত বইছে। সে হাত উঁচিয়ে চুলগুলো টেনে দিল, এতে যেন তন্ময় আরাম বোধ করলো। আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল অরুর পাতলা কোমর। এতে অরু কেঁপে উঠলেও নড়বার সাহসটুকু করল না। দরজায় করাঘাতের ধ্বনি। দীপ্তর বাচ্চা বাচ্চা কণ্ঠে স্বর শোনা গেল, অরূপী, খেতে ডাকছে বড়বা, তাড়াতাড়ি এসো। আজ শুক্রবার, সবাই বাসায়। তন্ময়ের ঘুম ভেঙেছে দীপ্তর কণ্ঠে। হাত ঘড়িতে 7:15, বাতি জ্বালানো, রাতে নেভানো হয়নি। অরুতে তাকে জাপটে ধরে শুয়ে আছে, মাথাটা তার বুকের মধ্যেখানে, কম্বল দুজনার গায়ের উপর। এই দৃশ্য যেন তার স্বপ্নের একাংশ, কি সুন্দরভাবে বাস্তবে রূপান্তরিত হলো। তন্ময় নির্নিমেষ দেখল অরুর ঘুমন্ত মুখটা। বাচ্চাদের মতো ঘুমায়, অবশ্য তো বাচ্চাই। হাত উঠিয়ে চুলগুলো ঠিক করে দিতে নিলেই শুনল দীপ্তর কণ্ঠ। তার ঘরের দরজা করাঘাত করে ডাকছে তাকে। এবার বেরোনো দরকার। তার পিতা শাহজাহান মোস্তফা দেখে নিলে সর্বনাশ, মুখের উপর অপমান করবে। এভাবে কটাক্ষ করে বেড়ায় চাচাতো বোনের উপর কুনজর দেওয়ার জন্যে। তন্ময় আলগোছে অরুকে নিজের বুক থেকে বালিশে শোয়ালো। বিছানা থেকে নেমে এলো, ঝুঁকে ওর গায়ের কম্বলটা মেলে দিল, কপালে চুমু খেয়ে নিল ঝটপট। বাতি নিভে খুব ধীর সুস্থে দরজা খুলল। এক পলকে নিজের রুমে চলে এলো চোরের মতন। বাহ বাহ, কি অসাধারণ উন্নতি! দিন শেষে নিজ বাসায় চোরের মতন যাতায়াত করতে হচ্ছে। বারান্দায় দাঁড়ানো তন্ময় একটা ইম্পর্টেন্ট কলে ছিল। বেডরুম থেকে চাপা গুঞ্জন শুনতে পেল। কলে কথা শেষ করে ফিরতেই দেখলো অরু এসেছে, হাসি হাসি মুখ, সাদা একটা কামিজ পরে, সুন্দর করে কাজল পড়েছে, সাত সকালে মিষ্টি লাগছে দেখতে। মুহূর্তেই তার পা দুটো তার নামে বিদ্রোহের ঘোষণা দিল। লিখিয়েছে বিপক্ষীয় দলে নাম। পাজোড়া অরুর দিকে মনের সুখে এগোচ্ছে এক চিত্তে। অরুর কাছাকাছি এসে হাতটা ধরবে, কিছু বলবে, তখনই হুড়মুড়িয়ে প্রবেশ করলো সাবিহা, রুবি আর দীপ্ত মহাশয়। তিনজনের হাতেই শরবতের গ্লাস। তন্ময় এ যাত্রায় খেয়াল করলো অরুর ডান হাতেও শরবতের গ্লাস। নিশ্চয় কোনো মতলব পাকিয়ে এসেছে তিনজন। তবে কি মতিগতি নিয়ে এসেছে বুঝতে পারছে না সে। অরুর থেকে দৃষ্টি সরিয়ে চেয়ারে বসতে নিয়ে সন্দেহজনিত গলায় প্রশ্ন করে বসলো, ব্যাপার কি তোদের? কি পায়দারা করতে এসেছিস? অরুই অসন্তুষ্ট হয়ে গেল। চোখ মুখ ছোট ছোট হয়ে এলো। কপালে ভাঁজ ফেলে বিরক্ত কণ্ঠে জবাবে বলল, কিসের পায়তারা? আপনার হালচাল জিজ্ঞেস করতে আসতে পারি না? আজকাল দেখি মানুষের ভালো চাইতেও নেই। তন্ময় ডান ভ্রু তুলে অবাক হওয়ার ভান ধরল। তাই বুঝি? ওকে জিজ্ঞেস করো, আমি শুনছি।
তারপর বেশ আগ্রহের সাথে চেয়ে রইল মেরুদণ্ড সোজা করে। সাবিহা ফিক করে হেসে ফেলল। তার হাসিতে যোগদান করলো রুবিও। ওদের হাসির ধ্বনিতে ওর অসন্তুষ্টি বাড়ল বলে সবাই মিলে মিশে পায়তারা করে এসেছিল তন্ময়কে জব্দ করবে, অথচ এখন তাকে রেখে সবাই তন্ময়ের গাড়িতে চড়ে বসে তাকেই জব্দ করছে। এই তো বেইমানি। আম্মুর মুখটা অমাবস্যায় ডুব দিল। অভিমানী চোখে সব কয়টাকে দেখে হনহনিয়ে বেরিয়ে গেল। হাসতে হাসতে পিছু ডাকলো সাবিহা। কে শোনে কার কথা? রুবি হাসতে হাসতে ফট করে বলে ফেলল, ভাইয়া তোমার বউ তো রেগে চলে গেল। তন্ময় গম্ভীর মুখে রুবির দিকে চাইতেই রুবি চুপসে গেল। শরবতের গ্লাস হাতেই পালালো। লবণাক্ত শরবত দেবার মতো দুঃসাহস তার নেই। রুবির দেখা দেখি দীপ্ত লবণে গুলানো শরবতটি নিয়ে পালালো। সাবিহা ওদের কাণ্ড দেখে হাসলো। মায়ের বানানো শরবতের গ্লাসটা এগিয়ে দিল বড় ভাইয়ের দিকে। তন্ময় গ্লাসটা নিয়ে ভ্রু তুলে প্রশ্ন করলো, কি হয়েছে? ওরা লবণে শরবত এনেছে তোমাকে খাওয়াবে বলে, এখন দেবার সাহস নেই তাই পালিয়েছে। তন্ময় একটানে শরবতটা শেষ করলো। সাবিহা গ্লাসটা নিয়ে বেরোতেই নিচ্ছিল। তন্ময় অপ্রস্তুত গলায় পিছু ডেকে বলল, আরুকে পাঠিয়ে দিস তো। সাবিহা মিটিমিটি করে হেসে বেরিয়ে যায়। তন্ময় উঠে দাঁড়ায়। ল্যাপটপটা বিজনেস ব্যাগ থেকে বের করে ফের চেয়ারে এসে বসে। অরু এসেছে গুনে গুনে 3 মিনিট পর। দরজার সম্মুখে দাঁড়িয়ে, হাতে শরবতের গ্লাস। তন্ময় তখনও ল্যাপটপ স্ক্রিনেতেই নজর রেখে মাথা তুলে তাকায় না, তবে অনুভব করতে পারছে না চেয়েও। অরু তার চেয়ারটির সামনে এসে দাঁড়িয়েছে। সজরের শরবতের গ্লাসটা টেবিলের উপর রেখেছে। এতে শরবতের জল উপচে বেরোয় ছিটেফোঁটা হয়ে। তন্ময় এবারে চোখ উঠিয়ে চায়। ভ্রু তুলতেই অরু গমগমে গলায় শুধায়, আপনি কি চোখ গরম করে চাইছেন? তন্ময় সাবলীলভাবেই বলে। তোর কি তাই মনে হচ্ছে? অরু জবাব দেয় না, শুধু থমথমে মুখে চেয়ে রয়। তার নয়ন যুগল চিৎকার করে জানান দিচ্ছে তারা অভিমানে জর্জরিত। দুটো কারণে তার অভিমান জমেছে। প্রথমত, তাকে না বলেই না জানিয়ে চলে গিয়েছিল, আর দ্বিতীয়ত তখন তাকে নিয়ে ওভাবে রং তামাশা করেছে। তন্ময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তখন হচ্ছে জবাবের আশায়। জবাব না দিয়ে অরু আশ্চর্যজনক একটা কাণ্ড ঘটিয়ে বসে। চট করে তন্ময়ের কোলে বসে পড়ে। দিনে দুপুরে এহেন কাণ্ডে শুধু হতবাক নয়, তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। অরুর হাত দুটো আমোদে তার গলা জড়িয়ে ধরেছে। রিনরিনে মিনমিনে মেলি কণ্ঠ জুড়ে অভিমান। আমাকে সকালে ডাকেননি কেন? তন্ময় দরজার দিকে তাকায়। দরজাটা পরিপূর্ণভাবে খোলা। এই দিন দুপুর বেলাতে যে কেউ যখন তখন চলে আসবে। এসে তাদের এই অবস্থায় দেখে ফেললে এক বিশ্রী পরিস্থিতি দাঁড়াবে। তা কি আর বুঝবে? এই অবুঝ মেয়ে কাণ্ডজ্ঞানহীন অপদার্থ একটা। সে তড়িৎ স্বরে তাড়া দেবার ভঙ্গিতে বলে, ওটাকে এখানে বস, তারপর বলছি। অরু যেন শুনেও শুনেনি। তার লাজুক মুখাবয়ব জুড়ে সরলতা, যেন এই দুনিয়ার কিচ্ছুটি সে বোঝে না, শোনে না। তন্ময় পূর্বেই আন্দাজ করে নিয়েছিল তার গতকালকের আগ বাড়ানোর পরিণাম কি হবে, মাসুল কি দাঁড়াবে। তারপরেও স্বেচ্ছায় এই মুসিবত সে বড় আমোদেই কাঁধে এনেছে। অবশ্য মুসিবত হলেও উপভোক্ত করছে। তন্ময় ঢোক গিলে অবলীলায়, মুখে এক বললেও তার পুরুষালী বেহায়াপনে সুউচ্চ হাত দুটো ইতিমধ্যে অরুর পাতলা কোমরখানা জড়িয়ে নিয়েছে। মুখে সে পুনরায় বলে অসহায় গলায়, কেউ চলে আসবে। অরু আজ বড় নির্ভীক। সে আরেকটু নিবিড়ভাবে বসে, দৃঢ় হাতে জড়িয়ে ধরে। তন্ময়ের চোয়াল শক্ত হয়, চোখ দুটো অশান্ত ভঙ্গিতে সেকেন্ডের জন্য বন্ধ হয়। অরুর প্রাণোচ্ছল কণ্ঠে গতগত ভাব। দীপ্ত বাবার সঙ্গে বেরিয়েছে। সাবিহা আপু অয়ন ভাইয়ার সাথে প্রেম করছে। রুবি আপু বাগানে, বড় মা চাচি মা সবাই রান্নাঘরে দুপুরের আয়োজন করছে। বড় চাচু গাড়ি পরিষ্কার করাচ্ছে দারোয়ান চাচাকে দিয়ে। আপাতত কেউ আসবে না। তন্ময়ের গলাটা শুকিয়ে চৌচির মরুভূমির মতো খাখা করছে। অনুভূতির জোয়ারে ভেতরটা আন্দোলন করছে, ধকধক করে চলেছে। ইচ্ছে তো করছে অরুকে শক্ত করে জড়িয়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হতে, তবে সব ইচ্ছেদের কি পূর্ণতা দিতে হয়? বাড়িতে আজ সবাই উপস্থিত। কেউ দেখে ফেললে বড্ড লজ্জাজনক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। অরু এ যাত্রায় মুখ বাড়িয়ে চুমু বসালো তন্ময় চাপদারির উপর। তন্ময় চোখ বন্ধ করে ফেলে। সে কেন পারছে না অরুকে জোরপূর্বক সরাতে? কেন ওর বাচ্চামিতে আশকারা দিয়ে চলেছে? ওয়েক আপ তন্ময়, ইট ইজ ডেঞ্জারাস। নিজেকে নিজে সাবধান করেও লাভের লাভ কিছু হলো না। তার কণ্ঠে মিনতির আভাস। নিচে যা, আমি আসছি। অরু এ যাত্রাতেও নিরুত্তর তার মিনতির নিকট। সে উল্টো নিজের মতন বলে ওঠে, আজকে ওয়েদার অধিদপ্তর কি জানাচ্ছে জানেন? তন্ময় নিরুপায়। কি? আজ প্রেমের বৃষ্টি হবে বিকেল বেলায়। অরু ঠিক কিসের বর্ষি ফেলছে তন্ময় বুঝে ওঠেনি। অবুঝ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধায়, প্রেমের বৃষ্টি? সেই বৃষ্টিতে আপনি আমায় ঘুরতে নিয়ে যাবেন, ওটাই প্রেমের বৃষ্টি। তন্ময় ওর লজিক শুনে আশ্চর্য না হয়ে পারে না। পৃথিবীর সব অদ্ভুত যুক্তি ওর কাছে থাকে। সে অতিষ্ঠ ভঙ্গিতে ভ্রু তুলে, কখন বলেছি ঘুরতে নেব? আমার তো মনে পড়ছে না।
অরুকে বেশ নিরীহ দেখালো। আপনি তো জানেন আমি বৃষ্টি কত ভালোবাসি, তাই না? হুম। আজ ঘুরতে নিয়ে যাবেন না? তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। বিরক্তির হাবভাবের ভঙ্গিমা ধরে ওকে আগাগোড়া দেখলো, চোখ রাঙানো ছুতোতে বলল। নেব ওঠ। অরু উঠল না, ঠোঁটে ঠোঁট টিপে রেখেছে, যেন এখনো কিছু বলার আছে। তন্ময় নিবিড়ভাবে ওই গোলাপি ওষ্ঠধয় দেখে আওড়ালো। কি বললি? অরুকে ভীষণ লজ্জিত দেখালো। পাপড়ি যুগল সমানে পলক ফেলছে, ঠোঁট দুটো নিষ্ঠুরভাবে দাঁত পিষছে। সময় নিয়ে নিচু স্বরে ফিসফিসানি সুরে কোনো রকমে বলে। আমরা কবে থেকে একসাথে থাকবো? তন্ময়ের কান দুটো ঝাঁঝা করে উঠল, অঙ্গ প্রত্যঙ্গে ইলেকট্রিক শক লাগলো যেন। দৃষ্টি প্রখর হলো, গেল গেল গেল। তার দেহে থাকা বিন্দুমাত্র হতভাগা ধৈর্য উবে গেল। মুহূর্তে অরুর কোমরে থাকা তার দুটো হাত দৃঢ়তর হলো, খামচে ধরল সেথায়। চোখের পলকে মুখ বাড়িয়ে অরুর ওষ্ঠদয় শক্তপোক্ত কামড় বসালো। দাঁতে দাঁত পিষে শাসানো গলায় বলে উঠল। এক্ষুনি তুই এখান থেকে রফা দফা না হলে তোর কবলে দুঃখ আছে। অরু আতঙ্কে দুহাতে মুখ চেপে ধরেছে। নয়ন যুগল তৎক্ষণাৎ আর্দ্র হয়ে এসেছে ব্যথায়। ভীত সে তখনই লাফিয়ে উঠে দাঁড়িয়েছে। তন্ময়কে দ্রুতগতিতে উঠতে দেখে এক দৌড় লাগালো। এক দৌড়ে বেরিয়ে গেছে রুম থেকে। তন্ময় উপলব্ধি করলো তার শরীর গরম, মনে হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে। সে জানালা বন্ধ করে দিল, বারান্দার দরজা লাগালো, মূল দরজা লাগিয়ে এসি ছাড়লো। কি সাংঘাতিক পেকেছে এমে। তন্ময়কে দম বন্ধ করে না মেরে শান্ত হবে না, ওকে শায়েস্তা না করলেই না। সেলফোনটা বাজছে। তন্ময় এগিয়ে হাতে নিতেই দেখে রিয়ানের কল। রিসিভ করে কানে ধরতে রিয়ান বড় চমৎকৃত গলায় ডেকে ওঠে। ফোনটা তখনই কানের কাছ থেকে ছিটকে সরিয়ে আনে তন্ময়। রাগ সংবরণ করে গম্ভীর গলায় শুধায়। কি? রিয়ান ওপাশে চিৎকার করে বলে। মাহিনের কণ্ঠ ভেসে এলো তখনই। কেটে দে, ওর বউয়ের রাগ আমার গোপর ছেড়ে দেবে। কলটা ঝটপট কেটে গেল। তন্ময় ছুঁড়ে মারল ফোনটা বিছানায়। সব ফাজিল তার গলায় ঝুলেছে। টি শার্ট খুলতে খুলতে সে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। তার এখন গোসল নেওয়াই উত্তম, মাথা ঠান্ডা হওয়া প্রয়োজন। ঘরের ভিতর অরু মাস্ক পরে ঘুরছে, এই নিয়ে বাড়ির সকলের অভিযোগ। অভিযোগটি তন্ময়ের ঘরেতেও চলে এসেছে, এনেছে দীপ্ত। সে বিচিত্র ভঙ্গিতেই নাক মুখ কুচকে বলে। ভাইয়া দেখেছো অরূপীর কাণ্ড? সে বাসায় মাস্ক পরে ঘুরছে। হাও পারে। দীপ্তর কাছে যা মজার লাগছে তা তন্ময়ের কাছে মোটেও লাগছে না। এই মেয়ে তার মানিজ্যত ধুলোয় মিশিয়ে ছাড়বে। কেন মাস্ক পরে ঘুরতে হবে? ঘন্টাখানেক পরে থাক, ফোলা ভাবটা না হয় খানিক কমে যেত। অবশ্য তন্ময়েরও দোষ, কি দরকার ছিল কামড় দেবার? সে অশান্তভাবে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে দীপ্ত ছোট ছোট পায়ে তাকে অনুসরণ করছে। সিঁড়িপথ ধরতেই দেখলো অরুর পেছনে রুবি দৌড়াচ্ছে মাস্ক খুলবে বলে। তন্ময়ের হার্ট ব্লক খায়, সে উচ্চ কণ্ঠে ধমকাবে। পূর্বেই যা ঘটার ঘটে গেছে। রবি মাস্ক খুলে অরুর মুখ নিবিড়ভাবে দেখছে। লিভিং রুমে তখন স্বয়ং তার পিতা শাহজাহান মোস্তফা বসে বড় বিনয়ী, উৎসুক এবং চিন্তিত গলায় জিজ্ঞাসা করছে। কি হয়েছে মামুনি, কোনো সমস্যা? তন্ময়ের ইচ্ছা করছে উদাস গলায় বলতে। তোমার মামুনিকে আমি শাহজাহান তন্ময় কামড় দিয়েছি, এখন আমার কি করবে করো। খাবার টেবিলে সবাই বসে। খাওয়া দাওয়ার পর্বটি বেশ আনন্দের সহিত চলছে বলে মনে হচ্ছে। দেয়াল ঘড়িতে তখনও 2:12 বজ্রপাতের ধ্বনি ভেসে বেড়াচ্ছে। বৃষ্টি হবে শীঘ্রই। খাওয়া দাওয়ার ফাঁক করে মিটিমিটি হাসছে সাবিহা, রুবি, আকাশ। ওদের এহেন রঙ্গতামাশার সম্মুখে অরু লজ্জায় মাথা নুইয়ে রাখলেও তন্ময় বড় সাবলীল ভঙ্গিতে আছে, যেন ওদের হাসাহাসি তাদের দুজনকে ঘিরে না, নিজের মতন খেতে ব্যস্ত। এমনকি আহামরি পাত্তা দিচ্ছে না নিজের পিতা মহাশয় শাহজাহান মোস্তফাকেও। মোস্তফা সাহেবের মুখমণ্ডলের অবস্থা বেশ একটা সুখকর নয়। গুরুগম্ভীর তার মুখশ্রীর হাবভাব। তেরচাভাবে ছেলেকে পরখ করে নিচ্ছেন ক্ষণে ক্ষণে। তার তীক্ষ্ণ দৃষ্টির প্রভাবটুকু তন্ময় অনুভব করেও অবুঝের ভান ধরে আছে। সংকোচনীয় ব্যাপারটি ঘটে গেছে তো গেছে, এখন আর কি করার। নিজের বউকে চুমুটুকুর বদলে কামড় না হয় খেয়েছে, তাতে কি এমন হয়েছে? তার বউকে সে চুমু খাবে নাকি কামড়? তারও কি কৈফিয়ত দিতে হবে নাকি? এক ফাঁকে বাঁকা চোখেতে একবার অরুকেও দেখে নিয়েছে। অপদার্থটা মাথা নুইয়ে হাঁসফাঁস করছে। এত লজ্জায় যদি পাবে তাহলে নেমেছিল কেন নিচে? কে জোর করেছে ওকে? ড্যাং ড্যাং করে সেধে পড়ে লজ্জার মাথায় নিলে এখানে তার কি করার? ওর মাথার ভেতরে আসলে কিছুই নেই, গাধা একটা। খাওয়া শেষে তন্ময় যেতে নিয়েও আরেকটিবার ফিরে চায়। অরু এখনো বলদের মতন খাবার প্লেটে নিয়ে বসে আছে। দুলোকমা কোনো রকমে হয়তোবা মুখে তুলেছিল, বাদবাকি খাবারগুলো মনোযোগ সহকারে আঙ্গুল দিয়ে বুনছে। আশ্চর্য! খেয়ে দিয়ে ঘরে যাবে তা না করে ঠোঁটকাটা মুখ নিয়ে আমোদে বসে থাকার মানে আছে?
তন্ময় এক প্রকার বাধ্য হয়ে থমকে ওঠে। এভাবে খাবার নিয়ে বসে আছিস কেন? খেতে ওঠ। অরু চমকে ওঠে, মুহূর্তেই চোখ তুলে যায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে সেকেন্ডের পর। মুহূর্তে মুখ বাঁকিয়ে সে নিজের খাবার বুনতে শুরু করে পূর্বের ন্যায়, অনাগ্রহী তন্ময়ের আদেশ শুনতে। তন্ময় আর এক মুহূর্তেও দাঁড়ায় না, ত্বরান্বিত পদচারণে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সুযোগ পেলেই দেখা যাবে তার খাট ধরে বসেছে মোস্তফা সাহেব। তার সম্মুখীন না হওয়ায় উত্তম। রুমে ফিরে আধ পড়া ফর্মটা পড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই নামলো ঝুম বৃষ্টি। তার ইজি চেয়ারটা বারান্দায় ঠিক কাছেতেই। সুস্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির উদাসীনতা, বিশালতা। উদার হাওয়াতে বসে ভেসে ভেতরে প্রবেশ করছে বৃষ্টির জল। বারান্দার ফ্লোর ভিজিয়ে দিয়েছে ইতিমধ্যেই। গ্রিলে ঝুলানো ছোট ছোট ফুলের টবগুলোতে থাকা কয়েক ধরনের ফুলেরা ভিজছে, দুলছে, হাসছে। তন্ময়ের মনে পড়ল অরুর সকালের কথাগুলো। ঘুরতে যেতে চেয়েছিল মেয়েটা, অনেকদিন ধরেই ওকে নিয়ে বেড়ানো হচ্ছে না। অরু ভার্সিটিতে গিয়ে একদিন ওকে পিক করা প্রয়োজন। বিষয়টা খুব পছন্দ করে ও, বিশেষ করে তন্ময় একান্তভাবে গিয়ে ওকে পিক করবে, এই বিষয়টা খুব এনজয় করে। তন্ময় বুঝে সবই। সেবার হঠাৎ করে দুপুরের দিকে সে অরুর ভার্সিটিতে পৌঁছেছিল। ক্লাস শেষ করে বেরিয়ে তাকে দেখতে পেতেই কি খুশিই না হয়েছিল মেয়েটা। পাশে দাঁড়ানো বন্ধু বান্ধবগুলো কেউই যেন তখন আর ওর চোখের দৃষ্টিতে নেই, শুধু তন্ময় বসবাস করছিল ওই মণি দুটোতে। সে হাস্যোজ্জ্বল মুখটার কথা ভাবলে এখনো আনন্দে জোয়ার বয় তার হৃদয়ে। অথচ কাজের চাপে আজকাল সময় দিতে পারছে না ভেবে তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। দেয়াল ঘড়িতে দৃষ্টি বুলিয়ে নেয় একটিবার, এখনো আসছে না যে। বৃষ্টি নেমেছে মিনিট পাঁচেক হলো বলে ও কি দেখেনি? তন্ময় গুনে গুনে আরও মিনিট পাঁচেক অপেক্ষা করলো, তবু অরুর দেখা পাওয়া গেল না। অবশেষে সে নিজেই উঠে দাঁড়ালো। নিশ্চয়ই অভিমান ধরে বসে আছে, অভিমান ছাড়া আর কি বা করতে পারে। ওয়ালেট, ফোন, গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ল। অরুর রুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। তন্ময় সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে আসে। ড্রয়িং রুমে বসে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব সাপ লুডু খেলছেন। তিন ভাই চা খাচ্ছেন আর সাথে সাথে আলাপ জুড়েছেন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে। অরুকে কোথাও দেখা গেল না। তন্ময় ভ্রু কুচকে দীপ্তকে ডাকলো গলা তুলে। দীপ্ত রান্নাঘর থেকে ছুটে এলো, মুখে তখনও ঠাসা মিটবল। জবেদা বেগম আজ মিটবল বানাচ্ছেন। তার হাতের সবই কম বেশ সুস্বাদু হয়। তার হাতে বানানো এই মিটবলও অসাধারণ হয়েছে খেতে। দীপ্তই সর্বপ্রথম খেয়ে টেস্ট করছিল রান্নাঘরের বেসিনের উপর বসে। তন্ময় অরু সম্পর্কে শুধাতে দীপ্ত হাত উঠিয়ে উপরে দেখায় সাবিহার রুমের দিকটায়। তন্ময় পুনরায় সিঁড়ি ধরে উপরে উঠে আসে। সাবিহার রুমের কাছাকাছি গিয়ে তার পা জোড়া থেমে আসে। রুবি দুষ্টুমি সুরে রঙ্গ করে বলছে, কি রে, চুপ আছিস কেন? বল বল, আমাদের খুলে বল, কি হয়েছে? আমরা যা ভাবছি তাই বুঝি? তন্ময় ভাইয়াকে দেখে কিন্তু রোমান্টিক বলে মনে হয় না। ভাই তোকে ধরে চড়িয়ে পড়াচ্ছে, এটুকুতেই আমার চিন্তাভাবনা সীমাবদ্ধ। এর থেকে বেশি ভাবা সম্ভব হচ্ছে না। হাসাহাসির একটা ঝড় বইল রুবির বাক্যগুলো শেষ হতেই। সেখানে আকাশের কণ্ঠের হাসির ধ্বনিও মিশ্রিত। তন্ময়ের কপালে ভাঁজ দৃঢ় হলো। সে পদচারণা ফেলে এগুবে, তখনই অরুর অসন্তুষ্ট গলা স্বর শোনা গেল, বড্ড বিরক্তি মিশে তার বাচনের ভঙ্গিতে। তোমরা কি কখনো পড়নি ডু নট জাজ আ বুক বাই ইটস কভার? আমার তন্ময় ভাই কেমন তা আমি জানলেই হবে, তোমাদের তো জানার দরকার নেই। সাবিহা সহমত পোষণ করলো তৎক্ষণাৎ। সহমত, আমি ভাবির সঙ্গে একমত। এবার হাসলো সকলে। অরুকে ভাবি ডাকটা যেন অন্যতম হাস্যকর ব্যাপার স্যাপার। এই যে রুবি হাসতে হাসতে বলে ফেললো, ভাবিটা আমাদের খুব ছোট হয়ে গেল। অরুর কণ্ঠ জুড়ে রাগের বহিঃপ্রকাশ। তোমরা ভীষণ খারাপ আর দুমুখ। তোমরা দুর্বলকে পিষে মারো আর শক্তিশালীকে ভয় করো। যাও না, গিয়ে তন্ময় ভাইয়ের সামনে রঙ্গ তামাশা করো, দেখি তোমাদের কত সাহস। আকাশ হেসে রসিকতার সুরে বলল, কি রে অরু, এখনো তন্ময় ভাই বলছিস? তোর কি আর ভাই হয়? কেন হবে না? তন্ময় এবারে দরজার সম্মুখে এসে দাঁড়ালো। দরজাটা শটানভাবেই খোলা ছিল। তাকে দেখে পিনপতন নীরবতা পড়ল সেকেন্ডের জন্য। সাবিহা তড়িৎ পেছনে ঘুরে ইতিমধ্যে টেবিল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। রুবি মাথা নিচু করে বাথরুমে ঢুকে গিয়েছে। ধমক সে খেতে চায় না। আকাশ ফোন টিপছে বিছানায় বসে, মুখে তখনও দুষ্টু হাসি। অরু সবগুলো দুমুখদের কর্মকাণ্ড দেখে ভেঙচি কাটে। কত বড় দুমুখ সাপ সবগুলো। এখন তন্ময়ের সামনে কেন ওসব দুষ্টু কথাবার্তা বলতে পারে না? ভালো সাজবার মানে কি? তন্ময় সরু চোখে দেখছে অরুর ভোতা মুখটা। ও অসন্তুষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঠায়, যেন তন্ময় না ডাকলে এক পা নড়বে না। তন্ময় অসহায় কণ্ঠে ডাকে, দাঁড়িয়ে আছিস কেন, আয়। অরু এবারে মাথা তুলে চায়, মুখ বাঁকায়, তবে কথা শুনে। হনহনিয়ে বেরিয়ে আসে রুম থেকে। সিঁড়ি বেয়ে আগেই নেমে যাচ্ছে। আনোয়ার সাহেব মেয়ের তাড়াহুড়া দেখেই গলা তুলে সাবধান করলেন। ওহি সাহেব শুধালেন, বাইরে বৃষ্টি মামুনি, কই যাচ্ছ তুমি? তিন ভাইয়ের প্রশ্নবোধক দৃষ্টি আপাতত অরুর পানে। তন্ময়ও পিছু পিছু নেমে এসেছে। অরুর হয়ে জবাব সেই দেয়, একটু বেরোচ্ছি ওকে নিয়ে।
আনোয়ার সাহেবকে দারুণ খুশি দেখালো। তাই বুঝি, বেরিয়ে পড়ো তাহলে, ঘুরে ফিরে বৃষ্টি বিলাস করে এসো, তবে বৃষ্টিতে ভিজো না যেন। মোস্তফা সাহেব মুখে কিছু বললেন না, শক্ত দৃঢ় চোখে শুধু ছেলের পানে চেয়ে পিতা পুত্রের দৃষ্টির মিলন ঘটল। একজনের সূক্ষ্ম দৃষ্টি আর অন্যজনের সাবলীল। এ যাত্রায় তন্ময় ডান ভ্রু তুলে নাচালো, যেন অবলিত প্রশ্নবোধক কি উচ্চারণ করছে সে। মোস্তফা সাহেব মুখ ফিরিয়ে নিলেন, থমথমে গলায় বললেন, তাড়াতাড়ি ফিরে এসো। তন্ময় হাসি মুখে বলে, জি। আধারচ্ছন্ন ঝুম বৃষ্টি বাতাসে তোড়ে জোরে কঠিন প্রভাব বিস্তার করছে। সড়ক পথে মানুষজন নেই, গাড়ি ঘোড়া হাতে গোনা কিছু বাইপাস করছে তাদের। গাড়ির স্পিড মাঝামাঝিতে। অরু জানালার কাজ অর্ধেক নামিয়েছে। অত্যন্ত ধারালো প্রখর বৃষ্টির সম্মুখে সম্পূর্ণ নামানো যাচ্ছে না। সুযোগ পেতেই বৃষ্টি পোটলাপুটলি বেঁধে তার কোলে বাসা বাঁধতে উদ্যত। তন্ময় আর চোখে দোটানায় ভোগা অরুকেই দেখছিল। এ যাত্রায় মুখ খুলল সে। কাজ নামাতে হবে কেন? ভেতর থেকে কি দেখা যাচ্ছে না? অরুর কণ্ঠ জুড়ে আশ্চর্যতা। এক বিষয় হলো নাকি, বৃষ্টি ছুঁয়ে সরাসরি না দেখে কি উপভোগ করা যায়? না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। অরুর ক্ষোভযুক্ত নয়ন যুগল সূক্ষ্মভাবে তন্ময়কে পরখ করে নিচ্ছে। আপনি চাচ্ছেন আমি যেন রেগে বাসায় চলে যেতে চাই, তাই তো? তাহলে আর আমায় ঘুরতে নিতে হবে না, আপনি বেঁচে যাবেন। তন্ময়ের চোখ মুখ জুড়ে প্রাণোচ্ছল হাসি ফুটে ওঠে। পণ্ডিত কোথাকার। অরুর ঝগড়াটে কণ্ঠ আসমান চড়ে বসে। আমি কি ভুল কিছু বলছি? তাহলে অস্বীকার করুন, বলুন মুখে। তন্ময়ের দৃষ্টি রাস্তাতেই রাখে, ঠোঁট জুড়ে চওড়া হাসি। অস্বীকার করছি না, তুই বাসা যেতে চাইলে বেঁচে যাবো। অরু চমকালো, বিমূঢ় হলো দৃষ্টি। ছোট ছোট ছলছল অভিমানী চোখে চেয়েই রইল তন্ময়ের মুখ পানে। ভোতা হয়ে থাকা আদুরে মুখটা দেখে নিজের হাতটা সামনে রাখতে পারল না তন্ময়। ডান হাতে স্টিয়ারিং সামলে বাম হাতটা বাড়িয়ে অরুর গাল দুটো চেপে ধরল। কি দিয়ে আসবো বাসায়? আমি চাচ্চুকে বিচার দিব। তন্ময় সামান্য ভয় পাবার ভান ধরে জানালো, ও ভীষণ ভয় পেয়েছি, এখন তো বাধ্য হয়ে তোকে নিয়ে ঘুরতেই হবে। অরুর ঠুনকো অভিমান এবং ভোতা মুখ দুটোর একটাও বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। বৃষ্টি যেন সব অভিমানগুলো মুছে দিল, ঠিক সড়ক পথটির মতন পরিষ্কার ঝকঝকে। মাগরিবের আজান পড়েছে, হাওয়ার বেগ কমেছে, ঝমঝমিয়ে নামা বৃষ্টি রূপান্তরিত হয়েছে রিমঝিম বৃষ্টির ধারাতে। এই যাত্রায় কাজটা পরিপূর্ণভাবে নামিয়েছে অরু। সহাস্য মুখে উপভোগ করছে মেঘলা রাতের লং ড্রাইভ। অদূরেই মেন রোডে একজোড়া কপত কপতি দেখা গেল। বৃষ্টি মাথায় নিয়ে হাতে হাত রেখে হাঁটছে, হাসছে, দুলছে আর আলাপে মগ্ন। অরু মুগ্ধ হলো, একচিত্তে খানিকক্ষণ দেখলো। ড্রাইভিংয়ে ব্যস্ত তন্ময়কেও ডেকে দেখালো। তন্ময় আর চোখে পূর্বেই দেখেছে, তবুও অরু দেখাতে চাইতে এসে কপারেট করলো। বেশ আগ্রহী চোখে দেখে মন্তব্য করলো, অসময় বৃষ্টিতে ভেজে ভালো না। অরু চটে গেল মুহূর্তে, ভেঙচি কাটলো। আপনি ভিজবেন না ভালো কথা, এর জন্য কি অন্যরাও ভিজবে না? এক কেমন রসকসীন কথা, কেই বা ভেবেচিন্তে ভিজে বলেন তো? তন্ময়ের সাবলীল জবাব, আমরা নই, বলুন আপনি। আমি তো ভিজতে চাই, আপনি দেন না ভিজতে। তন্ময় ডান ভ্রু তুলল। কি যেন বলেছিলে? লং ড্রাইভে নিলেই হবে, একদম বৃষ্টিতে ভিজতে চাইবি না, একদম বৃষ্টিতে ভিজতে চাইবি। অরুর মুখাবব জুড়ে অমাবস্যা নামে। আহত চোখে চায়, বিড়বিড় করে বলে, আমি কি বলেছি ভিজবো? আমি শুধু ট্রুথগুলো বলছিলাম। বড্ড উপকার হয়েছে আমার। অরু গাল ফোলালো, মাথা ঘুরিয়ে পুনরায় বাইরে নজর ফেললো। তবে অভিমান স্থায়ী রইল না। এক পর্যায়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে আবদার ছুড়ল, চা খাবো, বৃষ্টিতে চা খেতে দারুণ লাগে। এই আবদারটুকু তন্ময় মানল। সামনে পেয়ে বসলো একটা টঙের দোকান, আধা খোলা। সেখানেই থামালো গাড়িটা। অরুকে ভেতরে বসতে বলে নিজেই গেল চা আনতে। ওয়ান টাইম কাপগুলোতে 2 কাপ চা নিয়ে ফিরল। গাড়িতে ঢুকতে ঢুকতে ভালো রকমের ভিজল। মাথার চুলগুলো, মুখমণ্ডল আর্দ্র। পরনে টি শার্টের অনেকাংশই ভিজেছে। সিটে বসে অরুর হাতে চায়ের কাপ দুটো ধরিয়ে দিয়েছে। বাম হাতে ওর গায়ের ওড়নার একাংশ টেনে নিয়ে মাথা মুখ দেদারসে মুছে ফেললো। অরু ফ্যাল ফ্যাল চোখে শুধু দেখলো। শুকনো ওড়নাটা মুহূর্তে ভিজে গেল। ঘুরে ফিরে বাড়ি ফিরতে সেদিন রাতের 12টা বেজেছিল। সেদিন ছিল রোববার। তন্ময় অফিস থেকে বাড়ি ফিরেছে 8:55-তে, প্রায় 9টা ছুঁই ছুঁই। দোরগোড়া পেরিয়ে ভিতরে প্রবেশ করতে আশ্চর্যান্বিত হয়। লিভিং রুমে বসে সবাই সিলেট ট্যুর সম্পর্কিত আলাপ আলোচনা করছে। সিলেট ট্যুর সম্পর্কে বাড়ির মানুষ জানলো কিভাবে? প্রশ্নের উত্তর সে 2 মিনিটের মাথাতেই পেল। বাসায় তার বেয়ারা বন্ধু দলবল এসেছিল সন্ধ্যায়। তার পুরো পরিবারের এক একটি সদস্যকে রাজি করিয়ে তবেই বিদায় হয়েছে। পাষাণ হৃদয়ের মোস্তফা সাহেব অবধি সমর্থন হতে বাধ্য হয়েছেন। হবেই নাই বা কেন? তার বন্ধুরা এক একটা শয়তানের চাচাতো ভাই, দারুণ রকমের পণ্ডিত। তন্ময়কে এই ছাড়ে না। প্রত্যেক সপ্তাহে 3 বেলা হাটে তুলে বিক্রি করে টাকা গুনে। সেখানে তার পরিবারকে কনভিন্স করানো ওদের হাতের ময়লা মাত্র। তবে তন্ময়ের জন্য বিষয়টা চমৎকার লাভজনক হলো বটে।
দুদিন ধরে বেশ চিন্তায় পড়েছিল অরুকে সাথে নেবার বিষয়টা বাড়িতে কিভাবে বলবে। যেহেতু সে নিজেও চাচ্ছে অরুকে নিতে, এখন আর সেদে পড়ে বলা বলির ঝামেলা করতে হবে না। অরুকে চূড়ান্ত উৎফুল্ল দেখা গেল। আসমানের চাঁদটা যেন ওর আঁচলে এসে পড়েছে। খুশিতে মুক্তোর মতো চিকচিক করছে ওর মুখমণ্ডল। তন্ময়কে দেখতে পেতেই দুলাফে সোফা ছেড়ে চলে এলো কাছাকাছি। গদগদ কণ্ঠে শুধাতেই থাকলো ট্যুর সম্পর্কে তথ্যসূত্র, কখন যাবে, কে যাবে, কি দিয়ে যাবে ইত্যাদি। তন্ময় সিঁড়ি বেয়ে উঠছে। অরু ব্রিফকেসটা উতলা হয়ে স্বেচ্ছায় নিজ হাতে নিয়েছে। পিছু পিছু সিঁড়ি বাইছে তন্ময়ের পদচারণের সঙ্গে চরণ মিলিয়ে। মুখ দিয়ে বেরোচ্ছে একের পর এক প্রশ্ন। তন্ময় প্রত্যুত্তর করছে না। তার সত্যিকার অর্থে জবাব দিতে মন চাইছে না। ওর তোতা পাখির মতন পকর পকর করতে থাকা ওষ্ঠদয়ে চুমুখে মুখটা বন্ধ করে দিতে ইচ্ছা হচ্ছে। পরিবারের সম্মুখে তো আর তা সম্ভব না। বসবার ঘরে উপস্থিত সকলের আকাঙ্ক্ষিত দৃষ্টি আপাতত তাদের উপর। তন্ময় অনুভব করতে পারছে এই তো আর চোখে একটিবার তাকিয়েছেও। আনোয়ার সাহেব কেমন মিটিমিটি হাসছেন, কণ্ঠ খাদে নামিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ আওড়াচ্ছেন। মোস্তফা সাহেবের মুখমণ্ডলের অবস্থাও আজ অসন্তোষজনক নয়, যা বেশ সারপ্রাইজিং। সুমিতা বেগম দোয়াদুরুদ পড়ছেন নজর না লাগার। সেদিকে শেষবার চেয়ে কক্ষে ঢুকলো। অরুও সঙ্গে সঙ্গে ঢুকলো। তিমিরাচ্ছন্ন ভেতরটা। সে অপেক্ষাকৃত বাতি জ্বলে ওঠার যা কিয়ৎক্ষণের ব্যবধানেও জ্বলল না। আশ্চর্যজনিত কণ্ঠ তুলে ডাকার সময়টুকুও পেল না। তন্ময়ের শক্তপোক্ত বাহুবন্ধনে আবদ্ধ হলো। তন্ময়ের রীতিমতো ক্রমান্বয়ে এগুনোতে তার পিঠ গিয়ে ঠেকল বন্ধ হয়ে যাওয়া দরজায়। শীতলোষ্ঠদয় ছুলো তার গাল দুটো, পরপর আধবোচা নাকটা। অরুর ছটফটে হাত জোড়াতে থাকা ব্রিফকেস পড়ে গেল ফ্লোরে। ফাঁকা হাত দুটো মুহূর্তে মুষ্টিবদ্ধ করে ধরেছে তন্ময়ের মেরুন রঙের শার্ট। তন্ময় শুধালো আধারে, যাবি সিলেট? অরুর জবাবটা যেন ঠোঁটের মাথাতে রাখা। সাথে সাথে সে ত্বরান্বিত ভঙ্গিতে জানায়, আমি ভীষণভাবে যেতে চাই, অত্যধিক যেতে চাই। তন্ময় শব্দহীন হাসলো। অরুর মুখের ভীষণ কাছ থেকে পুনরায় শুধালো, কতটা? অরু যেন আধারে হিসেব নিকেশ করে ভাবলো। কিয়ৎক্ষণের মধ্যেই আচমকা শব্দ করে চুমু খেলো তন্ময়ের শীতল ওষ্ঠজোড়ায়। মুহূর্তেই তন্ময় সুযোগের সদ্ব্যবহার করে বসলো। স্বেচ্ছায় আসা ঠোঁট দুটো আর ছাড়ল না তৎক্ষণাৎ। লম্বা এক শক্তপোক্ত চুমুতে মেতে উঠল। অরুটা বড্ড চঞ্চল, দুরন্তপনায় ফার্স্ট ক্লাস। ঘনিষ্ঠ হলে ওর নড়ানড়ি শেষ থাকে না, বাহুতে জাপটে রাখতে হয়। একটু ছাড় দিলেই হাঁসফাঁস করে পালায় পালায় করে বেড়ায়। না চাইতেও ঠোঁট দুটো ছাড়লো সে। বাতি জ্বালালো। অরু অন্যদিকে ফিরে দাঁড়ালো তৎক্ষণাৎ। তন্ময় এক পল দেখেছে ওর লাল টকটকে ঠোঁট জোড়া, গাল দুটো রক্তিম। সে হাসিটুকু গিলে ফেললো। শার্ট খুলতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোকে নেওয়ার ইচ্ছে নেই। অরু নিজের ক্ষণিকের লাজ লজ্জা চুমুর ব্যাপারটা মুহূর্তেই ভুলে বসলো। আহত চোখে ফিরে চাইলো। তড়িৎ পদচারণের কাছাকাছি গিয়ে শুধালো, কেন কেন? বললাম না আমি জ্বালাবো না, যেভাবে বলবেন সেভাবেই চলবো। সারাক্ষণ আপনার সাথে সাথেই থাকবো আমি, যা বলবেন তাই করব আমি। তবুও নিয়ে চলুন প্লিজ প্লিজ প্লিজ। তন্ময় ভ্রু দুটো নাচালো। যা বলবো তাই করবি? অরুর চোখ দুটি পিটপিট করলো। তন্ময়ের চোখে মুখে এবারে দুষ্টুমি খেলা করলো। শিওর? অরু ভেবাচাকা খেলো যেন। কিন্তু ওয়াশরুম যেতে যেতে তন্ময় সতর্কীকৃত ভঙ্গিতে বলে গেল, মনে থাকে যেন। অরু কি খুশি হবে নাকি ভয় পাবে? তন্ময় ভাই তাকে এমন সতর্ক করলেন কেন? ভাবনায় বিভোর সে দরজার ওখানটায় পড়ে থাকা ব্রিফকেস তুলল। সেটি টেবিলের উপর রেখে বারান্দার স্লাইডিং ডোর সরালো। আজকের চারটা দারুণ সুন্দর তো, ঠিক তার তন্ময় ভাইয়ের মতন। মঙ্গলবার রাতে বন্ধুবান্ধব সব কফি শপে একত্রিত হলো। ভার্সিটির দুই বন্ধু এই ট্যুরে জয়েন হচ্ছে। এক্সাইটমেন্ট সবগুলোর হাই লেভেলে। আলোচনা হচ্ছে সিলেট ট্যুরের আসল ব্যাপার স্যাপার নিয়ে। বেশ কষাকষির পর ট্যুরে তারিখ ভেবেচিন্তে ফেলে হলো 14তে, ঠিক বৃহস্পতিবার, আজ থেকে 3 দিন পর। তবে কিসে করে যাবে? স্লিপিং বাস, গাড়ি নাকি প্লেন? সচরাচর ব্যবসায়িক কাজে প্লেনেই যাওয়া আসা হয় সকলের, তাই প্লেনের অপশন ক্যান্সেল। দ্বিতীয়টি স্লিপিং বাস। তবে মাহিনের কাছে সেসব ঝামেলাপূর্ণ মনে হলো। তার মতে মাইক্রো গাড়ি করে গেলে ভালো হবে, সকলে নিজেদের মতন আনন্দ আহ্লাদ করতে পারবে। শেষমেশ মাহিনের কথা মতো ডিসিশন নেওয়া হলো। তারা 14 তারিখ বৃহস্পতিবার দুপুরবেলাতে বেরোবে সিলেটের উদ্দেশ্যে। রুস্তমদের একটা বাগান বাড়ি আছে আর ওখানেই উঠবে। অবশ্য সিলেট তন্ময় সহস্রবার গিয়েছে নানা বাড়ির উদ্দেশ্যে, তবে এবারেরটা ভিন্ন। এবার একান্তভাবে যাচ্ছে অরুকে নিয়ে, বন্ধু বান্ধব তো ছুতো মাত্র। 14 বৃহস্পতিবার। আজ দূর দমনীয় প্রদীপ্ত পরিষ্কার গগন। সহস্র নাম না জানা পাখি দলবল বেঁধে নীল সাদাটে গগনের বুক ছিঁড়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক যেন ক্যানভাসের রং তুলিতে আঁকা কোনো দৃশ্য, চমৎকৃতভাবে ভূষিত। সূর্যি মামা আজ
খ্যাপাসার যেন। তার প্রলয়ঙ্করী আগুন মুখ তপ্ততায় মগজ গলে যাবার পথে। ভ্যাপসা গরমে গতরের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে জ্বালা পোড়ার সংকেত। পক্ষান্তরে এই উত্তপ্ত দুপুর মেনে না যায়, তবুও বৃষ্টিবাদল মেনে নেওয়ার মতন অন্তঃকরণ আজ নেই। অন্যদিন হলে ভিন্ন ব্যাপার। তন্ময় এই ভাবেও বর্ষণের দিনগুলো আহামরি পছন্দ করে না। এই ভাবনাটুকু নিতান্ত পক্ষে তার হৃদয়ের কোণেতে যত্নে রাখা সুপ্ত অনুভূতি। অবশ্যই অরুর সম্মুখে তা প্রকাশ করার মতো নয়। অনিরাপদ শ্রোতা, দেখা যাবে কেঁদে বসে আছে। কেন বৃষ্টির মতন অসাধারণ জল তার পছন্দ নয়, এই প্রশ্নটুকুই বারংবার করে যাবে। যুক্তি দেওয়ার যা হোক, অরুর সঙ্গে ইহ জনমে পারা সম্ভব নয়। অভিমান করে বসলে একান্ত তন্ময়ের অর্থনাশ। সে চায় না তার হাসি খুশি প্রাণোচ্ছল না হওয়া সংসারে আগুন লেগে বসুক। ইতিমধ্যে বাম পকেটের আধুনিক যোগাযোগ ব্যবস্থাপূর্ণ যন্ত্রটি সহস্রবার কেঁদেছে, ক্রমান্বয়ে আওয়াজ করেই চলেছে। 2 মিনিট চুপ করার নাম নিচ্ছে না। ডান হাত বাম পকেটে ঢুকিয়ে ফোনটা বের করলো তন্ময়। স্ক্রিনে ভেসেছে ইংরেজি অক্ষরে বড় করে লেখা মাহিনের নাম। 16টি মিসড কলের 12টি তার একার করা কার্যক্রম, বাকি 4টা সুহানি এবং রিয়ানের। দুজন গুনে গুনে দুটো কল করেছে। তন্ময় সর্বাগ্রবর্তী মাহিন মজুমদারকে কল ব্যাক করলো। অশান্ত উদ্গ্রীব ছেলেটার মাথায় কি সমস্যা জানা প্রয়োজন। মাহিন হয়তো বা ফোন হাতে ধরে বসেছিল। কল রিসিভ হলো তখন। ম্লান কণ্ঠে খানা ব্যাকুল শোনালো, দোস্ত রে। এহেন বিষাদ যুক্ত কণ্ঠ কর্ণে পৌঁছে তন্ময়কে বিভ্রান্ত করতে সক্ষম হলো না। হওয়ার কথাও নয়, যুৎসই কারণ নেই। সে নির্বিকার হয়ে কাবার্ড হাতাচ্ছে। মোট 6টা শার্ট নিয়েছে, 6 রঙের। টি শার্ট 4টা, 4 ধরনের। 6টা প্যান্ট ভিন্ন স্টাইলের। লাগেজ পরিপূর্ণভাবে গোছানো পরিপাটি ভঙ্গিতে। তারপরও সবকিছু শেষবার দেখে নেওয়া তার অভ্যেস। বল। অনুরাগ শূন্য প্রত্যুত্তর শুনে মাহিন বিরক্তিতে উচ্চারণ করে। প্রত্যাশা মোতাবেক বালের বটুকু হলো না। পাশে ড্রাইভ করতে থাকা অতি ব্যস্ত রিয়ান শিকদার দাঁত কেলিয়ে হাসছে। মাহিনেতে অসন্তুষ্ট হয় দ্বিগুণ। এবারে সত্যিকার অর্থে ম্লান গলায় আওড়ায়। অন দা ওয়ে। কক্ষের দুয়ারের সম্মুখে অরু এসে দাঁড়িয়েছে। নুড রঙের ফর্মাল প্যান্টের সাথে ফুল স্লিভসের কালারফুল ফতুয়া পরেছে। ডাবল প্যাচে গলায় কালারফুল প্রিন্টেড স্কার্ফ। চরণে ওর উচ্চতার চেয়ে দ্বিগুণ বড় হিলস। চুলগুলোতে ঝুঁটি বেঁধেছে। হালকা পাতলা মেকআপ করেছে। জুতো জোড়া বাদ দিলে সবই তন্ময়ের পছন্দের। ফোনে সে অনাগ্রহী গলায় বলে ওকে। অতঃপর কল কাটে। অরুকে হাতের ইশারায় কাছে ডাকে। অরু উৎসাহিত বড্ড। সহাস্য মুখে তড়িৎ কাছে এসে দাঁড়ায়। কদিন ধরে তন্ময়ের সব রকম কথাবার্তা শুনছে সে, বাধ্যগত মেয়ের মতন। তন্ময় আঙ্গুল তুলে চরণ দেখিয়ে শুধায়, কি পড়ছিস? অবুজের মতো অরু পিটপিট করে আঁখি দুটি, যেন প্রশ্নের অর্থ বোঝেনি। দৃষ্টি নামিয়ে চরণ দুটোর পানে ফেলে। ফের দৃষ্টিপাত করে তন্ময়ের গম্ভীর মুখে। চোখ দুটোতে তার প্রশ্নবোধক চিহ্ন। কি খারাপ পড়েছে সে? তন্ময় বিরক্তি মুখে আদেশ ছুড়ে, জুতো পাল্টে যা। মুহূর্তে অরুর এতক্ষণ যাবৎ দীপ্তি ছড়ানো মুখশ্রী আধারচ্ছন্ন হলো। আতঙ্কগ্রস্ত চোখে ফ্যালফ্যাল করে চেয়ে প্রশ্ন করলো, কেন? এই জুতোতে কি সমস্যা? তন্ময় পরিষ্কার ভাবেই বেশ অবলীলায় জবাবে বলল, নিজের উচ্চতা অনুযায়ী জুতো পরে আয়। বাক্যটি অরুর জখমিত হৃদয়কে ক্ষিপ্রভাবে রক্তাক্ত করে। ম্লান চোখে চেয়ে রয়, যেন তন্ময় বেশ অন্যায়ত বাক্য বলে ফেলেছে, দণ্ডনীয় অপরাধ করে বসেছে। অরু বরাবরই একান্ত উচ্চতা নিয়ে কুণ্ঠিত। সবসময় উঁচু জুতা পরতে চাইবে, পা মচকায়, ছিলে যায়, তাতেও হিলস পরা বন্ধ হয় না ওর। সেবার তো সবগুলো হিলস কেটে দিয়েছিল তন্ময়। ফের কিনেছে মেয়েটা। ও কি কোনোভাবে তাদের উচ্চতার মানানসই নিয়ে পড়ে আছে? বিষয়টা মস্তিষ্কে আসতেই হাসি পায়, কারণ অরুর উচ্চতা ঠিক তার বুক অব্দি। বিষয়টা তাকে সর্বদাই আনন্দ দেয়, উচ্ছ্বাস অনুভব করায়। ইচ্ছে মোতাবেক ওর গোবর ভর্তি মাথাটা অনায়াসেই ধরা যায়। বোকা কোথাকার। তন্ময় এবারে উঁচু গলায় ধমকে ওঠে, যাচ্ছিস না কেন? শিল্পার ধরনের জুতো পরবি, 1 ইঞ্চি উঁচু হলে খবর আছে। অরু নাকের পাটা দুটো ফুলল, ছলছল করলো নয়ন যুগল, কেঁদে ফেলার আগাম বার্তা। অভিমানে বুক ফুলিয়ে বলল, যাব না। এরপর হনহনিয়ে বেরিয়ে গেল। তন্ময় শব্দহীন হাসলো, তবে মাথা ঘামালো না। ওকে তার চেনা আছে, জানা আছে, ঠিকই সময় মতো উকি ঝুঁকি দেবে। এই ট্যুর ও মিস দেবার মতো মেয়ে না। লাগেজ লক করে দেয়াল ঘড়ি দেখলো তন্ময়, 2:30। 10 মিনিটের মধ্যেই মাইক্রো আসবে। সে ডাইনিং থেকে হাত ঘড়িটা তুলে নিয়ে পরে নিল। চুলে ব্রেকবাস ছোয়ালো, পারফিউম ছিটালো, ওয়ালেট পেছনে পকেটে ভরে রাখলো। ফোন আর দাঁত তুলে নিয়ে বাম হাতে লাগেজ টেনে বেরোলো কক্ষ জুড়ে। অরু বাইরেই দাঁড়িয়ে নতমুখে লাগেজ হাতে। খেয়াল করলেই দেখা যাচ্ছে অভিমানী মুখ ফুলিয়ে রেখেছে, চরণে স্লিপার জুতো। তন্ময় হাসে, ডাকে, আয়। অরু এগিয়ে আসতে তন্ময় ওর গাল টেনে ধরে আদুরে ভঙ্গিতে। ললাটে এক ছটপট শুকনো চুমু বসিয়ে মৃদু গলায় জানায়,
তোর আমার এই উচ্চতার ডিফারেন্স দেখতে ভালো লাগে। এই যে তুই আমার বুক বরাবর, এটা আমাকে প্রশান্তি দেয়। অরু আশ্চর্যান্বিত, কিয়ৎক্ষণ মস্তিষ্ক যেন সংযোগ বিচ্ছিন্ন করেছে। সংযোগ হতেই একগাল হেসে তন্ময়ের বুকে আছড়ে পড়ে। তন্ময় দাঁত দ্বারা জিভ কেটে সতর্ক চোখে দৃষ্টি ফেলে এবং কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একই বিষয় ঘটেছে। মোস্তফা সাহেব অবরুদ্ধ, ইতিমধ্যে মাথা ঘুরিয়ে ফেলেছেন। হতাশ তন্ময় চোখ বুজে কপাল চেপে ধরে। কবে যে ওর জ্ঞান বুদ্ধি হবে, দুহাতে আলতোভাবে সরিয়ে দেয় অরুকে। জবেদা বেগম খেতে ডাকছেন উচ্চকণ্ঠে। তন্ময় তড়িৎ সিঁড়ি ভেঙে নিচে নামছে। অরুও প্রাণোচ্ছলে রূপান্তরিত হয়েছে। কিয়ৎক্ষণ পূর্বের এক বুক অভিমানিনী মেয়েটা যেন এই মেয়ে নয়। সে দুলে হুমড়ি খেয়ে পিছু নিয়েছে তন্ময়ের। জবেদা বেগম লাঞ্চ বক্স তৈরি করেছেন 4টি, কয়েক রকম খাবার বানিয়েছেন। এর মধ্যে অরুর পছন্দের মোমোজও আছে। সুমিতা বেগম একটা চমৎকার ডিশ প্যাক করে দিয়েছে। আনোয়ার সাহেব মেয়ের জন্য সামান্য বিচলিত বটে। চঞ্চল মেয়েটাকে দূরে ছাড়তে অন্তপটে খচখচ হচ্ছে। মোস্তফা সাহেব তেমন কিচ্ছুটি বলেনি। গোমরা মুখে চেয়ে শুধু বিড়বিড়িয়ে বলেন, আরুকে দেখে রাখ। তন্ময় তাদের দুর্ভাবনা বুঝে। অরুকে নিয়ে সবার আশঙ্কাটুকু বোঝা খুবই স্বাভাবিক। ও যা বিচ্ছু ধাঁচের, ওকে কন্ট্রোল রাখা মুশকিল তো অবশ্যই। অন্যদিকে দীপ্ত ভীষণ ইমোশনাল। ছেলেটা চোখজোড়া রক্তিম। খুব করে তাদের সঙ্গে যেতে চেয়েছিল, তবে সম্ভব নয়। ও টিউটোরিয়াল এক্সাম চলছে। এক্সাম না চললেও তাকে নেওয়ার প্রশ্নই ওঠে না। দাঁড় পেরিয়ে বেরোতেই মাইক্রো দেখা গেল। ইতিমধ্যে পৌঁছে গেছে ভ্রমণ গাড়ি। গাড়ির ভেতর কেউ বেরোলো না, তবে অন্দরে বসে গর্দান বের করে সালাম ঠুকলো এক একজন। তন্ময় বিদায় জানিয়ে অরুকে নিয়ে গাড়ির কাছাকাছি এলো। গাড়ির পেছনে গদির দরজা খুলে দিল রিয়ান। গাড়িটা মূলত 3টি সারি বেঁধে আসন, ঠিক পেছনের গদি ফাঁকা। বাকি সবগুলো লেপ্টে বসেছে সম্মুখে। তন্ময়ের অনুভূতি ঠিক কি সে জানে না। এমন দেখানো প্রাইভেসি দিয়ে কি বোঝাতে চাচ্ছে কথা বাড়ালো না। সামনেই পরিবারের সদস্য। অরুকে বসে সে উঠে বসলো। অরু জানালার কাছ নামিয়ে হাত নাড়ছে। তার সজীব মুখশ্রীতে সূর্যের কিরণ পড়ছে। সে দৃশ্য দেখে আনোয়ার সাহেব অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালেন। হেসে বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, এটা যে এত তন্ময়ের পাগল আমি বুঝতে পারিনি আগে। মোস্তফা সাহেব গম্ভীর মুখে রইলেন। মনে মনে ব্যঙ্গ করে বললেন, আর আমার অপদার্থ ছেলেটা যে তোর মেয়ের জন্য কত পাগল তা তুই জানলে তুই হার্ট ব্রেক খাবে। গাড়িটা ধীরে সুস্থে শাহজাহান দোরগোড়া পেরিয়ে বেরিয়ে গেল। বাড়িটা এখনই কেমন নীরব নির্জীব লাগছে। অরুকে তন্ময়ের বন্ধু বান্ধব 7 জনম আগে থেকে চিনে। সামনাসামনি পরিচয় পূর্বে একবার মাত্র হয়েছিল, তাও তাদের সহস্র আবেদনের পর। জনাব শাহজাহান তন্ময়ে রাজি হয়েছিলেন, তবে দিয়েছিলেন অজস্র সতর্ক বার্তা। সেসব পালন করার প্রতিশ্রুতি বন্ধু দল দিয়েছিল বলে সে অরুকে এনেছে। এর অবশ্য কারণ আছে। বন্ধুদের মুখ চলে ট্রেনের গতিতে। বন্দুকের বুলেটের মতো শুধু নষ্ট অশ্লীল কথা বেরোয়। এসব অরু শুনে বসলে বিপদ। বিপদ অবশ্য তন্ময়েরই, বন্ধুদের নয়। তারা উল্টো তন্ময়কে বিপদে ফেলতে মুখিয়ে আছে। তাই আজ অরুকে পেয়ে মাহিন উৎসুক, বড় শটানভাবে চুপচাপ পুতুলের মতো বাচ্চা বাচ্চা মুখের মেয়েটাকে দেখে তার মুখ চলল একাগ্রভাবে। আসসালামু আলাইকুম মামনি, আর ইউ এক্সাইটেড? অরু আশ্চর্য হলো এই সম্বোধনে। তাদের মামুনি হলে কি তন্ময়েরও সে মামুনি? তৎক্ষণাৎ প্রশ্নবোধক চোখে মাথা ঘুরিয়ে তন্ময়ের পানে চাইল। তন্ময় তখন চোয়াল শক্ত করে চোখ রাঙিয়েছে মাহিনের দিকে। শক্তপোক্ত চাহনি জানান দিচ্ছে তোকে জাস্ট পিষিয়ে খেয়ে ফেলবে। মাহিন বোঝার মতো করে জিভ কেটে ডাকনাম সংশোধন করে ফের বলে, ওহ সরি, মাই মিস্টেক। আসসালামু আলাইকুম ভাবি, আর ইউ এক্সাইটেড? অরু বোঝার মতো হেসে মাথা দোলালো। সালামের জবাব দিয়ে বাধ্য গলায় প্রত্যুত্তর করলো, জি ভাইয়া, অনেক এক্সাইটেড। সুহানি এর সামনেই ছিল, আপাতত পিছু ঘুরে আছে, অরুকে দেখছে। শব্দ করে হাসছিল। এ যাত্রায় অরুর গাল আদুরে হাত টেনে বলে, একদিক দিয়ে মামুনি টাকাটা ভুল নয়, কিন্তু তুমি অনেক ছোট। তন্ময় বাচ্চা বউ বানিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। রিয়ান ড্রাইভ করছিল। সড়ক পথে চেয়ে জানালো, সহমত, আরও আমাদের স্মল বেবি। তন্ময় হাত বাড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে অরুর কানে ইয়ারপিস ঢুকিয়ে দিল। অরু চোখ তুলে চেয়েছে। তন্ময় ওর চোখ হাত দিয়ে ঢেকে গম্ভীর কণ্ঠে বলে, শালার বাচ্চা, তোর মুখ বন্ধ কর। বেবি কি, লথি দিয়ে গাড়ি থেকে নেমে ফেলবো। রিয়ান সহ বাকিরা নিষ্ঠুর দানবের মতো হেসে উঠল। কম্পন সৃষ্টি হলো মাইক্রোর ভেতরটায়। তন্ময়ের এই প্রোটেক্টিভ রূপ তারা দারুণ উপভোগ করছে। সামনের দিনগুলো চমৎকার কাটবে। মাইক্রোর অন্দরে এয়ার কন্ডিশনার আছে, তবে তা বন্ধ। কেন? কারণ তন্ময়ের প্রিয়তমা প্রকৃতির উত্তপ্ত বাতাবরণ উপভোগ করবে। পুতুলের মতন
আঁখি দুটি দ্বারা চেয়ে যখন বলল ভাইয়া উইন্ডোজগুলো খোলা থাকুক, তখন মাহিন উত্তাপে গলগল করে ঘামছে। খ্যাপা সূর্যকিরণের তাপে অচৈতন্য হওয়া বাকি, তবুও অরুর আবদারটুকুর মুখে শক্তপোক্ত এক না বলতে অন্তঃপর বড্ড দ্বিধাগ্রস্ত। সে রুস্তমের সঙ্গে চোখাচোখি করে। দু বন্ধু অনিচ্ছাকৃত রোবটের ন্যায় গর্দান নাড়ায়। ওদের নাস্তানাবুদ হতে দেখে তন্ময় ঈষৎ পৈশাচিক আনন্দ পায়। অন্যত্র অরু আত্মহারা সমর্থন পেয়ে উচ্ছ্বাস বদনে প্রকৃতিক সৌন্দর্য উপভোগে ব্যাকুল সে। মাইক্রোতে মোট 6টা উইন্ডো। প্রদীপ্ত অর্জমার দুর্দমনীয় প্রকোপে গর্দান গলে যাবার উপক্রম। প্রত্যেকটা উইন্ডো খোলা। অরুর পার্শ্ববর্তী উইন্ডোতে সূর্যের উত্তপ্ত কিরণ পড়ছে, ঠিক ওর মুখমণ্ডলের উপরেও। এই দৃশ্য কিয়ৎক্ষণ অবলোকন করে তন্ময়। ওর ফর্সা মুখটা রক্তিম হয়ে যাচ্ছে, ভরাট গাল দুটো লালিত। মুহূর্তেই অরুর হাত টেনে একান্ত নৈকট্যে আনে। এহেন আকস্মিক কাণ্ডে অরু হকচকিয়ে যায়, ধাতস্থ হয়ে মাথা তুলে চায়। দৃষ্টিতে প্রশ্ন, অতঃপর কৈফিয়ত না পেয়ে প্রশ্ন করে বসে, কি হলো? অরু প্রশ্নের প্রত্যুত্তর করে রুস্তম। তার পুরুষালী কণ্ঠখানা কৌতুককর শোনায়। তোমার সুন্দর মুখটায় সূর্যি মামা বসেছে। এটা তোমার পার্সোনাল বড় ভাইয়া মানতে চাচ্ছে না। যদি তোমার বেবি স্কিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো। তন্ময় এর রুক্ষ মূর্তি রূপ ধারণ করে ফেলেছে। বুদ্ধিদীপ্ত চোখ দুটো গম্ভীর, ললাটে 4টে নিষ্ঠুর ভাঁজ পড়েছে। ওষ্ঠদ্বয় একে অপরের সঙ্গে প্রগাঢ়ভাবে লেপ্টে। সন্তর্পণে হাতের তালুর মুঠোয় রাখা ইয়ারপিস দুটো পুনরায় অরুর কানে নির্বিকার চিত্তে ঢুকালো তন্ময়। এক একটি বন্ধুর মুখশ্রী পানে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে শেষমেশ সতর্ক কণ্ঠে গর্জিয়ে উঠল, ওর সামনে ফালতু কথা না, সর দূরে থাক, ওয়ার্নিং দিচ্ছি। মাহিন যেন কৌতুক শুনে ক্রূর রবে হাসে, আমোদে ভ্রু নাচিয়ে শুধায়, না শুধরালে কি করবি? শাহজাহান তন্ময় চাচা ঠিক কি করবে জানতে আগ্রহী বড্ড। রিয়ান ড্রাইভিংয়ে মনোযোগী সত্তা হয়েও সুরে সুর মেলায়, বল কি করবি? আমি তো এক্সাইটেড অরুর মতো। আমাদের স্মল বেবি তো এই ট্যুর নিয়ে এক্সাইটেড, এবং আমিও। তন্ময়ের চোয়াল শক্ত হয়, চাপা স্বরে ধমকানো সুরে বলে, লাথি খাস না বলছি না, এসবে ডাকবি না ওকে। রিয়ান অসহায় ভঙ্গিতে আওড়ায়, এমন বাচ্চা মেয়েকে কি বলে ডাকবো? তন্ময়ের নির্বিকার প্রত্যুত্তর, ভাবি। ইস, এই সম্বন্ধে ডাকার লজ্জা লাগে। এই বাচ্চা মুখটা কি আমাদের ভাবি কাতারে পড়ে? মাহিন গর্দান দোলায় ক্রমান্বয়ে। তন্ময় অতিষ্ঠ এবং হতাশ। এই মুহূর্তে তার অনুশোচনা হচ্ছে। ওদের সাথে অরুকে সঙ্গে নিয়ে ট্যুর দেওয়াটা নির্বুদ্ধিতা বই কিছু নয়। তন্ময়ের ভোতা পুরুষোচিত মুখাবয়ব দেখে রুস্তম মুখ টিপে হাসছে। তন্ময়ের পার্শ্ববর্তী আসনে বসা নির্বোধ নির্ভেজাল অবিদিত অরুকে দেখে বলে, আর ওর কানে ইয়ারপিস দিছিস কেন? বেচারি লেফট আউট ফিল করবে। ইয়ারপিস খোল। তন্ময় দাঁতে দাঁত পিষে ভ্রু দুটো নাচিয়ে কাটকাট গলায় প্রত্যুত্তর করে, করুক, তোর ভাবতে হবে না, আমার বউকে না আমাকে ভাবতে দে। রিয়ান, মাহিন আর রুস্তম দৈত্যের ন্যায় হেসে ওঠে। ওদের হাসির তোপে পড়ে অসহ্য সোহানি। অতিষ্ঠ ওদের কর্মকাণ্ডতে চোখ রাঙিয়ে তাকায় রিয়ানের দিকে। ওর উদ্দেশ্যেই শাসানো গলায় বলে, ওফ, তোরা থাম, ঘুমে ধরেছে। সারা রাত ট্যুর প্ল্যানিংয়ের চক্করে আমার ঘুম হয়নি। এখন ঘুমাবো, ঘুমাতে দে বলছি। আল্লাহর দোহাই লাগে, এবার থাম। সুহানির এই কথাতে মুখ দ্বারা রিয়ান আর একটি শব্দ বের করার স্পর্ধা দেখায় না, নীরব রয়। এতে অসন্তোষ মাহিন। ওষ্ঠদয় ফুলিয়ে রাখে। একজন বউকে ভয় পায়, অন্যজন বউকে অন্তঃকরণের পিঞ্জরে বন্দি করে রাখে। এদের মধ্যে সিঙ্গেল সে লেফট আউট এবং বিষণ্ণ। অসাধারণ নীরবতায় তন্ময় সন্তুষ্ট অনুভব করে স্বস্তির শ্বাস ফেলে। অরুর কান থেকে ইয়ারপিস খুলে ওর মাথাটা একান্ত কাঁধে চেপে আদেশ ছুড়ে, কবুতরের মতো ছটফট করা বন্ধ কর, চোখ বুঝে ঘুমা, লম্বা জার্নি। ট্যুর নিয়ে প্রবল উৎসাহিত অরু গত রাত ঘুমাতে পারেনি। নিদ্রার নটুকু আসেনি সারা রাত। নিশাচর প্রাণী প্যাঁচার মতো সজাগ ছিল ভোরের আগ পর্যন্ত। চোখ দুটো ছোট ছোট হয়ে আছে। ঈষৎ রক্তিম বটে। তন্ময়ের কথায় অনুভব হয় নির্ঘুম চোখ দুটোর তন্দ্রা প্রয়োজন। প্রাণোচ্ছল ভঙ্গিতে বেশ আমোদই তন্ময়ের কাঁধে মাথা রাখে, হাত জড়িয়ে চোখ বুঝল। এই দৃশ্যে ফ্যাচ ফ্যাচ করে হাসে। তন্ময় চোখ রাঙাতেই ঘাড় ঘুরিয়ে ফেলে। নীল সাদাটে গগনের বুক চিরে ওরা স্বাধীন পাখিদের মতো শহরে সড়কপথ পিষে ছুটছে মাইক্রোটি। মাইক্রো অনুসরণ করছে নির্বিহীন ঈষৎ সংখ্যক পাখি দল। কার ক্ষমতা কতটুকু তার প্রতিদ্বন্দ্বিতা চলছে যেন। রিয়ান 2 ঘন্টা খানেকের মতো ড্রাইভ করেছে। এই মুহূর্তে সরু এক সড়কের নৈকট্যে মাইক্রো থামালো। এর বেশি ড্রাইভ করা তার পক্ষে সম্ভব নয়। গত রাত তার পর্যাপ্ত ঘুম হয়নি। ট্যুর সম্পর্কিত রচনার প্রণালী সাজানোই ব্যগ্র ছিল। ড্রাইভিংয়ের আসন ছেড়ে বেরোলো বিদ্যুৎ গতিতে। এই যাত্রায় পরিষ্কার এবং ম্লান কণ্ঠে ঘোষণা দেবার ভঙ্গিতে জানালো, এখন ড্রাইভ করবে আমাদের
চাচা ওয়াইফ মাইন মজুমদার। করতালি হোক। সূর্যি মামার উত্তপ্ততা মৃদু হয়ে এসেছে, বাতাবরণের মিষ্টি স্পর্শ শীতল। ড্রাইভিংয়ে পার্শ্ববর্তী সিটে মাহিন তন্দ্রা তোপে দুলছিল। সিটে মাথাটা এলিয়েছিল কোনাকুনিভাবে। আকস্মিক করতালির ধ্বনিতে হকচকিয়ে উঠল। কাঁচা তন্দ্রার রেশ তখনও কাটেনি। ঈষৎ রক্তিম চক্ষু যুগল পিটপিট করে চেয়েছে কেবল। মুখাবয়ব পরাকাষ্ঠা গম্ভীর, নিশ্ছিদ্র এক প্রলয়কারী দৃষ্টি তাক করেছে রিয়ানের পানে, যেন দৃষ্টি দিয়ে ধনুক বান ছুড়ে এফোড় ওফোড় করছে রিয়ানের জ্যান্ত হৃৎপিণ্ড। রিয়ানের এতে হেলদোল হলো না, সে উত্তেজনাহীন এক নির্বিকার। অরুর গভীর তন্দ্রা ছুটেছে, তন্ময় অসন্তোষ। রিয়ান এহেন আমোদেই ফের উচ্চকণ্ঠে বলল, কিরে বেরিয়ে ডাইভ কর। মাহিন প্রগাঢ় নিদ্রায় দুলদুল করছে, পাপড়ি যুগল জোরপূর্বক বুঝে আসছে। রিয়ান কথা কানে নেয় না, পুনরায় সিটে মাথা এলিয়ে জানায়, আমার দ্বারা হবে না, ঘুমের তোপে গাড়ি কোথাও মেরে দেব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।